হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং। তো আর্গুমেন্টেটিভ রাইটিং সাম্প্রতিক সময়ের একটা হট টপিক, এটা আমরা সবাই জানি, কারণ রিসেন্ট যে এক্সামগুলো হচ্ছে সেখানে আর্গুমেন্টেটিভ রাইটিং নিয়ে কিন্তু প্রশ্ন আসতেছে। আমরা যদি বাংলাদেশ ব্যাংক এডির কে ধরি, বাংলাদেশ ব্যাংক এডিতে কিন্তু 35 মার্কের আর্গুমেন্টেটিভ রাইটিং নিয়ে প্রশ্ন এসেছে। সেক্ষেত্রে আর্গুমেন্টেটিভ রাইটিং একটা গুড রোল প্লে করবে আপনাকে যদি চলে আসে, এবং অনেক বেশি মার্ক ক্যারি করবে। যদি আপনি ভালো করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি বেশি ভালো মার্ক এটা থেকে তুলতে পারবেন। আর যদি আপনি সেটা সম্পর্কে ধারণা কম থাকে, আপনি যদি ভালোভাবে না দিতে পারেন, এটা ভালোভাবে অ্যান্সার করে না আসতে পারেন, সেক্ষেত্রে আপনার ওইভাবে মার্কটা কিন্তু আপনি পাবেন না। এটাই স্বাভাবিক। এখন আর্গুমেন্টেটিভ রাইটিংয়ের ক্ষেত্রে যেই ব্যাপারটা সবার আগে আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মানে এক চোখা হলে হবে না। মানে আমি যেই ব্যাপারটার পক্ষে বলতেছি, যে ব্যাপারটা নিয়ে আমি হচ্ছে এটার অথবা এটার এগেনস্টে বলতেছি, তখন দেখা যাবে কি যে এক সাইডে মানে এক পাক্ষিক কোনো কথা বলাটা উচিত হবে না। এটাকে আমাদের কি করতে হবে, দুই পক্ষ নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, একটা পক্ষকে জয়ী করা যায়, একটা পক্ষকে রেকমেন্ড করা যায়, বা একটা পক্ষের জন্য এগ্রি করা যায় যেটা একটু বেশি স্ট্রং আপনার দৃষ্টিতে। বাট এই যে আর্গুমেন্টেটিভ রাইটিংগুলো বা ক্রিটিক্যাল রাইটিংগুলো, দেখা যায় কি যে এটার বিপক্ষে আপনি হয়তো বা পক্ষে বলতেছেন, আপনি যদি খেয়াল করে দেখেন এটার বিপক্ষেও দু একটা লজিক আপনি পাবেন। আপনি হয়তো বা এটার বিপক্ষে বলতেছেন, আপনি খেয়াল করে দেখবেন যে দু একটা পক্ষের লজিক কিন্তু আপনি পাবেন। তো সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের মূল কাজটা হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং শেখার ব্যাপারে। এগুলো তো আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়লেই যে কমন পাবো ব্যাপারটা এই না। এটা কোন অ্যাপ্রোচে লিখতে হয় সেটা আমি একটা পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়ে দিব। পিডিএফ ফাইলটা যদি দেখেন ইজিলি পারবেন। বাট আমার আজকের ক্লাসের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে একটা টপিককে কিভাবে দুই পার্সপেক্টিভে দেখা যায়। মানে আপনি ডানেও বলতে পারবেন, আপনি বাম পক্ষেও যেতে পারবেন, আপনি ডান পক্ষেও যেতে পারবেন, আপনি চাইলে এটার পক্ষেও কথা বলতে পারবেন, আপনি এগ্রি হয়েও কথা বলতে পারবেন, আবার ডিসএগ্রি হয়েও কথা বলতে পারবেন। এখন আপনার কাছে কোন লজিকগুলো বেশি জেনারেট হচ্ছে, আপনার কাছে দুইটা পক্ষেই লজিক আসতেছে, বাট কোন পক্ষের লজিকগুলো বেশি আসতেছে এই জিনিসটা খেয়াল করতে হবে। এবং এই জিনিসটাই আজকে আমরা ক্লাসে আলোচনার মাধ্যমে, আজকের ক্লাসটি মূলত আলোচনা, তো আলোচনার মাধ্যমে আমরা আজকের ক্লাসটির পুরো ক্লাসটি করব, এবং আমরা বুঝতে পারবো যে আসলে একটা টপিকে কিভাবে আমরা দুই পক্ষেই লজিক জেনারেট করতে পারি। আর এটা কোন অ্যাপ্রোচে লিখবো সেটাও আমি আজকের ক্লাসে দিক নির্দেশনা দেব। এবং আমি একটা পিডিএফ ফাইল দেবো যেখানে 100টা প্রশ্ন থাকবে, 100টা অ্যানালাইসিসের মতো, প্র্যাকটিসের মতো প্রশ্ন থাকবে, যেগুলো দেখলে আপনি ইজিলি এই ব্যাপারগুলো আরও ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন মূল ক্লাসটি শুরু করা যাক। ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। জি 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 জি, বলুন। সেটা হচ্ছে আমি আইএলটিএস ও করছি আর কি, আগে, অনেক আগে। তো আচ্ছা। এই আর্গুমেন্ট রাইটিংটা কি আইএলটিএস এর আর্গুমেন্টের সাথেই মিলে নাকি এটা ডিফারেন্ট? আহ একই রকম, অনেকটা একই রকম। অনেকটা না, আমি বলবো যে পুরাটাই একই রকম, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টাইলে লিখতে হবে আর কি, স্টাইলটা একই রকম থাকবে, কিন্তু ব্যাংক স্টাইল বললাম কেন, যে আর আইএলটিএস আপনার কতটুকু সময় সেটা তো আপনি ওইখানে সময়টা দেখবেন, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আপনার মার্ক কতটুকু। দেখা যায় যে আমরা প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে দেখেছি যে মার্ক থাকে 15 মার্ক বা 10 মার্ক, এরকম আমি পেয়েছি। বাট রিসেন্টলি কিন্তু 35 মার্ক দিয়ে দিয়েছে। সো মার্কের উপরে কিন্তু আপনি কতটুকু লিখবেন সেটা কিন্তু জি, অনেকটা ডিপেন্ড করে, তাই না? জি। ওকে, ওকে। আচ্ছা, আপনি যেহেতু আইএলটিএস দিয়েছেন, তো আর্গুমেন্টেটিভ রাইটিং নিয়ে আপনি আমাদেরকে বলুন যে আপনি কি বুঝেন, আসলে আর্গুমেন্টেটিভ রাইটিংটা কি? আচ্ছা, আর্গুমেন্টেটিভ রাইটিং আমি যেটা আইএলটিএস আমার যেটা ছিল বা যেটা করতাম সেটা হচ্ছে আচ্ছা যে আচ্ছা। আমার যে কোনো একটা ম্যাটার আমাকে দিয়ে দিত। সেটা প্রবলেম্যাটিক হইতে পারে বা কোনো সোশ্যাল টপিক। ইভেন এটা দেখা যায় যে মানুষ এই প্রোগ্রামে এই কাপড় পরে বা মডার্ন কাপড় গুলা এখন কেমন, ট্রেডিশনাল কাপড় কেমন, এর মধ্যে তুমি কোনটা চয়েস রাইট করো। রাইট, এক্স্যাক্টলি। বা কোন একটা প্রবলেম, যেমন মোবাইল গেম এখন বাচ্চাদের উপরে কি প্রভাব পড়ে, বা আপনার হচ্ছে টেকনোলজির ভালো দিক খারাপ দিক কোনটা, তুমি কোনটা চয়েস করো, নাকি তুমি মাঝখানে আছো। এইগুলাই এক্স্যাক্টলি, আর কি ছিল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো এখন আমাদের আমাদের যে জিনিসটা হয়েছে যে আমাদের তো এত সময় নাই যে আর্গুমেন্টেটিভ রাইটিং এর ক্ষেত্রে আমরা কি করব সেই ব্যাপারগুলো করার, ঠিক আছে, যে এখান থেকে হিউজ সময় দেওয়ার মতো সময় নাই। কারণ আলটিমেটলি আমরা দেখেছি যে অনেক সময় দেখা যায় লেটার অ্যাপ্লিকেশন আমরা পড়ে যাই, কিন্তু লেটার অ্যাপ্লিকেশন আসে না। আবার আর্গুমেন্টেটিভ রাইটিং এ যে আসবে সেটা সম্ভাবনা আমি কেন কম দেখতেছি, এটার একটা রিজন আছে। সেটা হচ্ছে 18 তারিখের যে এক্সামটা হবে সেটা একটা অফিসারের এক্সাম, আর প্রিলিমিনারি এক্সামে
প্রিলিমিনারি এক্সামে কিন্তু আর এফবিএস হচ্ছে মোটামুটি সহজ নিয়েছে, আপনারা দেখেছেন অপেক্ষাকৃত সহজ নিয়েছে। তো এখন ওরা যদি এরকম মনে করে যে এটা হচ্ছে অফিসারের এক্সাম, সো আমরা একটু সহজ করে দিই, আমরা এখানে একটা লেটার দিই, ঠিক আছে? তো লেটার দিয়ে দিই, তো দেখা যাবে লেটার দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন লেটার না দিয়ে যদি লেটারও দিয়ে দিল, আবার আর্গুমেন্টেটিভ রাইটিংও দিয়ে দিল, তখন আমি পড়বো বিপদে যদি আমি আর্গুমেন্টেটিভ রাইটিংটা না পড়ে যাই। তো সেক্ষেত্রে আমাকে আর্গুমেন্টেটিভ রাইটিংটা কিন্তু একটু বুঝে যাওয়াটা খুবই জরুরি, আমি এটা মনে করি আর কি। জি তো ভাইয়ের সাথে সাধারণ জ্ঞান। সাথে সাধারণ জ্ঞান, তো সাধারণ জ্ঞানের শীটটা আমি রেডি করতেছি, মনে হয় যে রবিবারে আপলোড করে দেবো, রবিবার বা শনিবার আপলোড করে দেবো, ঠিক আছে? আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে সাধারণ জ্ঞানের একটা শীট রেডি করতেছি আর কি। তো এখন দেখেন আর্গুমেন্টেটিভ রাইটিং এর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা বাস্তবতা থেকে একটা বোঝা উচিত। আর্গুমেন্টেটিভ রাইটিং হচ্ছে যে যারা মানে মানে দলকানা টাইপের মানুষ, তাদের জন্য না, তাদের জন্য মার্ক পাওয়া কমে যায়। কারণ আপনাকে যে কোনো বিষয় সেটা দুইটা দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে, ঠিক আছে? পক্ষে থেকে দেখতে হবে, বিপক্ষে থেকে দেখতে হবে, ঠিক আছে? সো এখন একটা টপিক আসলো, সেটার পক্ষে আপনাকে কয়েকটা পয়েন্ট বের করতে হবে, বিপক্ষে কয়েকটা পয়েন্ট বের করতে হবে। এইটা হচ্ছে কি আর্গুমেন্টেটিভ রাইটিং এর মূল কথা, একেবারে মূল কথা কথা এখন মূল কথা যদি আমি আপনাকে বলতেই যাই, তাহলে দেখেন একটা টপিক আমরা হচ্ছে আজকের ক্লাসটা মূলত আলোচনামূলক অ্যাপ্রোচ, আপনারা আমি লাস্টে বলে দিব, আপনাদেরকে আমি শিটও দিব, সেখানে শিটের ভেতরে হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে আহ, যে জিনিসটা হয় যে প্র্যাকটিস থাকে না, আমি আপনাদেরকে 100টা প্র্যাকটিস দেব, 100টা প্র্যাকটিস দেব। সো 100টা প্র্যাকটিস যদি আপনি দেখেন, মানে এটা মানে প্র্যাকটিসটা করা না, জাস্ট হচ্ছে পড়া, একটু একটু চোখ বোলানো। সো এই 100টা প্র্যাকটিস যদি আপনি একটু চোখ বোলাতে পারেন, এগুলো আমি বিভিন্ন আইএলটিএস এর ইয়ে থেকেই সংগ্রহীত। কারণ মূলত আমি দেখতেছি যে এফবিএস যখন প্রশ্ন করতেছে যে জিমেট ক্লাব বা আইএলটিএস এই এই আহ, জায়গাগুলোকে তো বেস ধরতেছে, সো আমরা ওইখানেই হচ্ছে ওইটাকেই বেস ধরে করব। হ্যাঁ, আপনি হচ্ছে বেসিক পড়াগুলো তো পড়েই যাবেন, যদি সহজ প্রশ্ন আসে আপনি বেসিক পড়া থেকেই দিবেন, বাট যদি একটু অ্যাডভান্স লেভেলে চলে আসে সেক্ষেত্রে তো আপনাকে অ্যান্সারটা করে আসতে হবে, তাই না? তো দেখেন আমি আজকে আপনাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে পক্ষে বিপক্ষে কিভাবে বের করতে হয়, এইটা একটু হাতে কলমে আজকে আমরা কথা বলে আলোচনার মাধ্যমে এই ব্যাপারগুলো একটু বোঝার ট্রাই করব। আমি একটা টপিক বলবো, সেই টপিককে আপনারা হচ্ছে পক্ষে এবং বিপক্ষে বলবেন, ওকে? আমরা অতীতের ক্লাসগুলো করেছি, দেখা গেছে যে আমি সব কথা বলেছি, বাট আজকের ক্লাসটা আমাদের হবে যে কিভাবে আমরা পক্ষে বিপক্ষে যুক্তি নিয়ে আসতে পারি এইটার উপরে। সো আমি আশা করব যে সবাই পার্টিসিপেট করবেন, আমি একজন একজন করে ধরবো, উনি হচ্ছে বলার ট্রাই করবেন, আর কেউ যদি এমনিও পারেন বলতে তাহলে উনি বলবেন। তো আহ, যে জিনিসটা হচ্ছে যে আমি যদি বলি যে প্রথমে যদি আমি বলি যে এডুকেশনের কথাই যদি বলি, হ্যাঁ, একটা দেশের দেখা গেল যে প্রশ্নে বললো যে একটা দেশের শিক্ষা হচ্ছে যে একমাত্র সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টর, যেটা হচ্ছে ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ ডেভেলপিং কান্ট্রি। একটা ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য এডুকেশন হচ্ছে একমাত্র, এটার হচ্ছে ফ্যাক্টর, ওকে? এটার হচ্ছে ফ্যাক্টর হচ্ছে একমাত্র এডুকেশন, ওকে? এখন আপনি কোন এক্সটেন্ট থেকে এটার উপর এগ্রি অথবা ডিসএগ্রি, এখন আপনাকে একটা মিনিট, দুইজন জয়েন করতেছে, তাদেরকে জয়েন করিয়ে নিই। তো দেখেন আপনাকে বলেছি এগ্রি অর ডিসএগ্রি, দেখেন আপনাকে এগ্রি ও ডিসএগ্রি বলেছে, মানে এই না যে আপনি এগ্রি হলেন আর দুনিয়ার সব এগ্রির পয়েন্ট আপনি বলে দিলেন, ব্যাপারটা এরকম থাকবে না। আপনি এগ্রি এবং ডিসএগ্রি দুই দিকেই কিন্তু বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দুই দিকে বলে আপনি যেই পক্ষে আছেন, ডিসএগ্রির পক্ষে যদি থাকেন, লাস্টে তাকে জিতিয়ে দিবেন, আর যদি আপনি এগ্রি ক্ষেত্রে থাকেন তাহলে তাকে জিতিয়ে দিবেন, ওকে? তো এখন আমি পক্ষের কথা যদি আমি বলতে চাই, তাহলে আমাকে একজন বলেন যে এটা পক্ষে কি আছে, আর আর কয়েকজন বলবেন এটার বিপক্ষে কি কি আছে। একটা ডেভেলপিং কান্ট্রির ডেভেলপমেন্টের ক্ষেত্রে শিক্ষাই একমাত্র ফ্যাক্টর, এটার পক্ষে কি আছে বিপক্ষে কি আছে, পক্ষে কেউ বলেন কি হতে পারে, কি কি বলতে পারেন? দেখেন আপনি কমন পাবেন না ভাই, আপনি যদি বলেন যে আমি হচ্ছে পরীক্ষার মাঝে কমন পাবো, পসিবল না। আপনি একটু চিন্তা করেন, চিন্তা করে এই ব্যাপারগুলো আমরা নিজেরাই কিন্তু একটা ভালো ইয়েতে চলে আসতে পারবো। ভাইয়া, কোনো একটি কান্ট্রির উন্নয়নের পূর্ব শর্তই হচ্ছে তার শিক্ষা। কারণ একটি শিক্ষিত জাতি যে কোনো কিছু নতুন ভাবে ভাবতে, নতুন ভাবে শুরু করতে সমর্থ হয়।
যেমন যদি আমরা ধরি যদি কোন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, সেখানে যদি শুধু মানে শিক্ষার ক্ষেত্রে এখানে দুটো জিনিস আবার ভ্যারি করবে, একটা হলো কারিগরি শিক্ষা আর একটা হলো এমনি শিক্ষা। সেক্ষেত্রে কারিগরি শিক্ষার উপর বেশি জোর দেওয়াটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের একটা দেশের ডেভেলপ ডেভেলপমেন্টের জন্য প্রথমে আমাদের ইন্ডাস্ট্রি চালানোর জন্য আমাদের শ্রমিক দরকার প্রথমত। আচ্ছা। এখন এই শ্রমিকদের যদি আমরা মানে দক্ষ করে গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের আউটপুটটা সেভাবে আসবে না। Right. সেক্ষেত্রে সার্বিক দিক যদি বিবেচনা করি, সেক্ষেত্রে আরেকটি দেশের ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে আমাদের শিল্প ক্ষেত্রের উন্নয়ন। এবার তারপরে ভাইয়া যদি আমরা আসি আমাদের সেবা খাতের, সেখানেও ভাইয়া আমাদের দক্ষ এবং শিক্ষিত মানে আমরা বলা যায় যেটা যেটা জনগণ কিংবা সাপোর্ট স্টাফ দরকার। সো সার্বিক দিক বিবেচনা করে এটা প্রতীয়মান হচ্ছে যে শিক্ষা একটি দেশের উন্নয়নের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফ্যাক্টর মূল চাবিকাঠি হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, অভিজিৎ কে আছেন? হ্যাঁ আচ্ছা, স্যার, হ্যাঁ, স্যার আছি আমি। আপনি বিপক্ষে বলেন। ধন্যবাদ। শিক্ষা একটি জাতির উন্নয়নে মেরুদণ্ড, এটা ঠিক আছে, কিন্তু সে শিক্ষাটা হতে হবে কার্যকর, কর্মমুখী এবং দেশের উন্নয়নের সাথে সঙ্গতিপূর্ণ। আচ্ছা, কিন্তু সেই মানে যদি বাংলাদেশের কনটেক্সটে যদি চিন্তা করেন যে আমাদের কাজের সাথে শিক্ষার সামঞ্জস্য প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেই। সেই আমরা যদি দেশের উন্নয়ন এবং সার্বিক অগ্রগতির জন্য চিন্তা করি, তাহলে আমাদের কাজের সাথে সঙ্গতিপূর্ণ শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। তাহলে আমরা খুব দ্রুতই উন্নতি করতে পারবো। আমরা জানি যে আমাদের বাংলাদেশে অনেক মেগা প্রজেক্ট এবং অনেক ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অনেক ধরনের ইন্ডাস্ট্রি রান করতেছে, কিন্তু এইগুলোর এক্সপার্ট মেম্বার হিসেবে কাজ করতেছে আমাদের ফরেন কান্ট্রি এক্সপার্টরা। আমাদের দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, এই যে যারা সেবা খাত এবং যারা গবেষণায় নিযুক্ত থাকার কথা, তাদের এই ল্যাকিংসটা কারণে এই জায়গাগুলো অন্য দেশের এক্সপার্ট মেম্বার দিয়ে আমাদের পূরণ করতে হচ্ছে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এমন হতো যে আমাদের দক্ষ জনশক্তি দিয়ে আমরা এই জিনিসগুলো এই সেক্টরগুলো চালাতে পারতাম, তাহলে আমাদের কর্মসংস্থান হতো, বেকারত্ব কমতো এবং দেশও খুব তাড়াতাড়ি এগিয়ে যেত এবং দেশের মানুষের লাইফ স্টাইলও পরিবর্তন হতো। সেই জন্য আমাদের দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শুধুমাত্র প্রচলিত শিক্ষা ব্যবস্থার দিক চালু রাখলেই চলবে না। আমাদের সার্বিক উন্নয়নের জন্য যে শিক্ষা প্রয়োজন এবং পৃথিবীর প্রেক্ষাপটে ওয়ার্ল্ড পার্সপেক্টিভে টিকে থাকার জন্য, কম্পিট করার জন্য যে শিক্ষা ব্যবস্থার প্রয়োজন, সেই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে, না হলে আমাদের শুধুমাত্র এই প্রচলিত শিক্ষা দিয়ে উন্নয়ন সম্ভব। ওকে, এখন খা সাহেব বলবেন, দুইজন খুবই ভালো কথা বলেছেন। একজন একটা এক্সাম্পলও দিয়েছেন যে আমাদের দেশের যে কারখানাগুলো আছে। হ্যাঁ, অভিজিৎকে থ্যাঙ্কস, অনেক সুন্দর বলেছেন আপনি। এর আগে যিনি বলেছেন মহিউদ্দিন আলমগীর, উনাকেও থ্যাঙ্কস, কারণ উনিও সুন্দর বলেছেন। তো এক্সাম্পলটা ছিল এরকম যে আমাদের গার্মেন্টস সেক্টর গুলোতে বাইরের দেশের মানুষ এসে কাজ করতেছে, কারণ দক্ষতা তাদের আছে। তো দক্ষতা অনেক বড় ফ্যাক্টর হয়। তো এখন যে জিনিসটা হচ্ছে যে খা সাহেব আছেন কি? জি ভাই, আছি। দুইজনের ভিতরে আপনার কোনটা মনে হচ্ছে যে আপনার কাছে বেটার মনে হচ্ছে, একটু ছাপিয়ে গিয়েছে? মানে আমি দুইজন বলতেছি না, মানে এই যুক্তির ভিতর দিয়ে কোনটাকে মনে হচ্ছে যে আপনি কোনটাকে চুজ করবেন? ভাইয়া, আমি বিপক্ষকেই চুজ করব ভাইয়া। আচ্ছা, এরকম কেউ কি আছেন যারা পক্ষকে চুজ করবেন? এরকম কেউ কি আছেন যারা পক্ষকে চুজ করবেন? কষ্টটা কি বলবো ভাইয়া? হ্যাঁ, বলেন।
হ্যাঁ, বিপক্ষকে চুজ করার কষ্টটা হচ্ছে এখানে বলা হয়েছে এডুকেশন ইজ ওনলি কি ফ্যাক্টর, একমাত্রই কি ফ্যাক্টর টু ডেভেলপ অর ফর এ ডেভেলপিং কান্ট্রি ফর ইটস ডেভেলপমেন্ট, ওকে তাই না? তো একটা কান্ট্রি ডেভেলপমেন্টের জন্য শুধু শিক্ষা যদি ধরা হয় তাহলে এটা একেবারেই শোভনীয় নয়, বা একেবারেই বলার মতো কোনো কথা নয়। শুধু শিক্ষাই একটা জাতিকে উন্নত করতে পারে, ওকে কারণ কারণ পৃথিবীর যে আরেকজন ভাইয়া বললেন, অভিজিৎ ভাইয়া বললেন যে এটা সঠিক যে পৃথিবীর পার্সপেক্টিভে শিক্ষার জন্য টিকে থাকবে বা আচ্ছা তবে জি। তো বাংলাদেশে তো প্রায় এখন 78% মানুষ শিক্ষিত, তাই না? হুম 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 কিন্তু বাংলাদেশের সবকিছুই কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণীর হাতেই কিন্তু বন্দি। বাংলাদেশের গবেষণা সেক্টর বলেন বা যে কোনো সেক্টর বলেন, ইভেন কৃষি সেক্টরও বলেন, মানে কি একটা শ্রেণীর মানুষ বলতে কি যারা করতেছে তারাই করতেছে, নতুন কেউ কোনো নতুন সেক্টরে যাচ্ছে মানে আচ্ছা নতুন আচ্ছা, কেউ মানে নতুন মুখ যাচ্ছে আসতেছে না, তাই তো? আসতেছে না, আবার নতুন কেউ এটা শুরুও করতেছে না যে আমি এটা শুরু করি বা এটা কিছু। হ্যাঁ, হয়তো ওকে এন্টারপ্রেনারশিপ করছে, বাট তারা ম্যাক্সিমামই স্বশিক্ষায় শিক্ষিত। কিন্তু আমরা যে এডুকেশনের কথা বলতেছি, যে মানে আমাদের যে গ্রন্থগত বিদ্যা সেটার জন্য কিন্তু কোনো উন্নয়ন হয় না। ফর এক্সাম্পল আরো একটা জিনিস বলি, আমাদের পাশের একটা কান্ট্রি নাম হচ্ছে শ্রীলঙ্কা। যদি কেউ গুগল করেন, শ্রীলঙ্কা 100% শিক্ষিত, ওকে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশ থেকে উন্নত কান্ট্রি নয়। আচ্ছা 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 ওকে। জি। সো অনেক সুন্দর বলেছেন, আপনাকে থ্যাংক ইউ। আপনি আবার লাস্টে যে এক্সাম্পল দিয়েছেন সেটা আপনাকে মনে করেন যে মানে আপনার কথাকে মানে 10 on 10 দিয়ে দিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে, অনেক সুন্দর কথা বলার জন্য। আহ নোমান, নোমান আমাদেরকে একটু যদি পক্ষে বলতেন, যে আপনি পক্ষের লোক, সো আপনি যদি বলতেন যে পক্ষে কেন আপনি পক্ষ অবলম্বন করলেন, অথবা ফিশফুল স্ম্যাশ একজন বলেন, যিনি আগে বলবেন তিনি বলতে পারেন পক্ষে কেন মহিউদ্দিন আলমগীরের পক্ষে আপনি থাকবেন। নোমান কে আছেন? জি ভাইয়া। হ্যাঁ বলেন। আপনি বলেছেন এডুকেশন মেক্স এ ম্যান টু থিঙ্ক মেনি মোর ইনোভেটিভ আইডিয়াস। খুব সুন্দর একটা কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে আপনার কথাটা। সো আপনি বলেন যে আলটিমেটলি আপনি শিক্ষার পক্ষেই থেকে গেলেন, সো কেন আপনি শিক্ষার পক্ষে থেকে গেলেন? ভাই আমি মনে করি যে একজন শিক্ষিত মানুষ যেভাবে চিন্তা করবে, তার উদ্ভাবনী চিন্তাটা যেভাবে আসবে, একজন অশিক্ষিত মানুষ সে ওইভাবে চিন্তা করতে পারবে না। একজন যখন মানুষ শিক্ষিত হবে, সে বুঝতে পারবে যে না, এক্স্যাক্টলি আমার পড়াশোনায় কি 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 ব্যাকড্রপ আছে আর কি, আমার এডুকেশনে কি ব্যাকড্রপ আছে আর কি, হ্যাঁ, আমার আপনি পড়াশোনা তো যতটুকু আমি শিক্ষা ছাড়া উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগও পাবেন না, তাই না? জি জি বা জি গবেষণা করার জি। সুযোগও পাবেন না, হ্যাঁ বিদেশে হ্যাঁ যাওয়ার হ্যাঁ, স্কলারশিপ সেজন্য। নিয়ে বিদেশে পড়াশোনার সুযোগ পাবেন না, তাই তো? হম হম। আচ্ছা সে তার যদি একটা ইনোভেটিভ মনটা থাকে আর কি, সে যতটুকু পড়াশোনা করছে, সে সেই পড়াশোনাটাকে আমার সামাজিক ভাবে কাটানো যায়, দেশের জন্য কিভাবে ইউজ করা যায়, আমার বিশ্বের জন্য কিভাবে ইউজ করা যায়, সেভাবে চিন্তা করে তার তার যে পড়াশোনা আছে সেই পড়াশোনাটা কাজে কাজে লাগিয়ে সে দেশের জন্য, আচ্ছা মানুষের জন্য বা বিশ্বের জন্য কিছু করতে পারবে আর কি। ওকে এটা থ্যাংক ইউ। সেজন্য আমার মনে হচ্ছে যে শিক্ষাটা দরকার আর কি। ওকে আর আমি মনে করি ভাইয়া, জি শিক্ষার পাশাপাশি বাস্তবসম্মত জ্ঞান, এই দুইটা জিনিসের সমন্বয় যখন হবে, ওকে তখন বিষয়টা সবচেয়ে বেটার হবে। শুধু শিক্ষা না, শিক্ষার সাথে বাস্তবসম্মত জ্ঞান, অভিজ্ঞতা, এই দুইটা বাট সমন্বয় হলে। শিক্ষাটা লাগবে, জি তাই তো? জি ভাইয়া। শিক্ষা ছাড়া জি হবে না, জি শিক্ষা ছাড়া চিন্তা করা জি যাবে না, পাশাপাশি সাপ্লিমেন্টারি হিসেবে আপনি সমন্বয়টা করে নিতে পারেন, তাই তো? জি জি ভাই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আমাকে কি জি একটু স্কোপ দেওয়া যাবে কিছু জি জি বলার? অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি কোন হ্যাঁ পক্ষে ভাইয়া, বলবেন সেটা আগে বলতে হবে, পক্ষে না না বিপক্ষে? ভাই, আমি তো পক্ষেই বলেছি, আচ্ছা আচ্ছা, আপনি পক্ষে এবং বলেছেন, আচ্ছা সেটাই আমি সেটার পক্ষে কিছু বলবো। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন। বলছি, এখানে যেহেতু বলেছে ওয়ানলি এডুকেশন, কিন্তু এখানে কিন্তু বলিনি যে শুধুমাত্র গ্রন্থগত বিদ্যার কথা এখানে বলিনি। আচ্ছা এখানে কারিগরি বিদ্যা এবং গ্রন্থগত বিদ্যা দুটোরই কথাই যেহেতু উল্লেখ নেই, সেহেতু দুটোর কথাই আমরা উল্লেখ করব। ওকে এবং আমি এখানে একটা কথা এসেছে শ্রীলঙ্কার কথা। শ্রীলঙ্কা কিন্তু আমাদের অনেক আগেই মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে, তাদের ইভেন মাথাপিছু আয়ও আমাদের থেকে অনেক বেশি, কিন্তু তাদের কিছু সরকারি ব্যবস্থাপনার সমস্যার কারণে, চীন থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার কারণে, সার্বিক দিক বিবেচনা করে তারা এখন ঋণের ফেঁসে গেছে। কিন্তু আচ্ছা আমরা যদি শুধুমাত্র শ্রীলঙ্কার দিকে না তাকাই, আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে দেশ শিক্ষিত এবং ইনোভেটিভ এবং তারা কারিগরি এবং গ্রন্থগত দুই ধরনের বিদ্যার উপরেই যারা ইমফেসিস দিছে, তারাই বেশি উন্নত। যদি আমরা উন্নত বিশ্বের দিকে যদি তাকাই,
আচ্ছা। তাকাই যদি তাকে দেখলে আমরা দেখতে পাবো প্রত্যেকটা দেশের শিক্ষিতের হার প্রায় 100%। যদি আমরা ইউরোপের দিকে তাকাই, যদি আমরা আমেরিকান উন্নত কান্ট্রির দিকে তাকাই, ইভেন যদিও আমরা আমাদের পাশে ভারত আছে, সেটা যদিও আমাদের যদি মাস পিপুল বিবেচনা করি, যদি ওখানে শিক্ষিতের হার যদিও সেভাবে আমাদের থেকে কম, কিন্তু ওদের দেশে যে শিক্ষার যে বাংলাদেশের থেকে তাদের শিক্ষার গুণগত মানটা অনেক বেশি। আর এই কারণে আমরা দেখতে পাচ্ছি তাদের তাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, তাদের আর যে কথাটা আসছে যে মানে কি বলে গার্মেন্টস সেক্টরে আমরা দেখতে পাবো যে ইন্ডিয়া থেকেই ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার, ম্যাক্সিমাম আপনার বিশেষভাবে যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারাই এসে আমাদের বড় বড় পজিশনটা তারা নিচ্ছে। তাহলে এক্ষেত্রে সার্বিক দিক যদি আমরা কল্পনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে শিক্ষা অবশ্যই লাগবে। তার সাথে কিছু আমরা যোগ করতে পারি, কিন্তু শিক্ষাটা অবশ্যই লাগবে। শিক্ষা বাদে আমরা কখনোই ডেভেলপমেন্ট সম্ভব নয় একটি কান্ট্রির। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জি, আমরা এখন যে জিনিসটা আনতে চাই সেটা হচ্ছে যে এখানে দেখেন আমরা কথা শুরু করেছিলাম প্রশ্ন যেটা ছিল সেটা নিয়ে, ইন্ট্রো নিয়ে, ঠিক আছে? তো ইন্ট্রোতে আপনি কি পক্ষে আছেন না বিপক্ষে আছেন সেই ব্যাপারটা আপনি এখানে তুলে ধরে আপনার অবস্থানটা জানাবেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে আপনার সমন্বয়ের কথাটা জরুরি, একজন বলেছিলেন সমন্বয়টা জরুরি, সেখানে আপনি সমন্বয়ের কথাটাও একটু হয়তোবা বলে দিতে পারেন, ঠিক আছে? ওইভাবে করে একটা কথা বলে দিতে পারেন। বাট এগ্রি ডিসএগ্রির ক্ষেত্রে যদি আপনাকে প্রশ্নে এগ্রি ডিসএগ্রির কথা বলে, তাহলে আপনাকে একটা পক্ষে যেতে হয়, বেশিরভাগ সময় যেতে হয়। যিনি অ্যান্সার দেখবেন, প্রশ্ন উত্তর মানে যিনি হচ্ছে এক্সাম টেকার বা যিনি খাতা মূল্যায়ন করবেন, উনি আশা করে যে আপনার আপনি একটা পক্ষে গিয়েছেন। তো দেখেন, আপনি যে পক্ষে যাবেন সেইটাতে দিয়েই শুরু করে আপনার কথা বলবেন। লাইক এখানে অভিজিৎ বলেছিলেন বিপক্ষে, সো উনি যদি শুরু করেন, উনি উনার ফেভারে যেটা আছে সেটা নিয়ে কথা বলবেন। মহিউদ্দিন বলেছিলেন এটা পক্ষের, তো উনি উনার ফেভারে গিয়ে কথা বলবেন। তারপরে পরবর্তীতে মহিউদ্দিন গিয়ে অভিজিৎ যে কথাগুলো বলেছে সেই কথাগুলোকে পরের ধাপে বলবেন। আবার অভিজিৎ যে কথাগুলো বলেছে সেই আবার পরের ধাপে গিয়ে মহিউদ্দিনের কথাগুলো বলবে, ঠিক আছে? কিন্তু দিন শেষে অভিজিৎ আবার খাঁ সাহেবের কথাগুলো কি করবে, রিপিট করবে, এখানে গিয়ে ইন্ডিং দিবে। আবার মহিউদ্দিন কি করবে, সে আবার দিন শেষে তার ঘরে ফিরে আসবে। এখানে একজন সম্ভবত নুমান, তো নুমান যে কথাগুলো বলেছিল সেই কথাগুলোর রিপিট করবে। মানে দিন শেষে যে যার পক্ষের লোকের কাছে চলে এসেছে, সে এইভাবে চলে এসেছে, সে এইভাবে চলে এসেছে। ওকে, সে ইন্ট্রো দিয়েছিল এইভাবে, আর সে ইন্ট্রো দিয়েছিল এইভাবে। সো আশা করি আপনারা এই ব্যাপারটা কিন্তু বুঝতে পেরেছেন। একজন এইভাবে এসেছে, এভাবে গিয়েছে, একজন এইভাবে এসেছে, এইভাবে গিয়েছে ইন্ট্রো দিয়ে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি ইন্ট্রো দিয়েছি, আমার পক্ষে কথা বলেছি, তারপরে তোমার এখানে এসেছি, তারপরে আমার লোকের কাছে এসেছে। আর আরেকজন কি করেছে, আমি আমার ইন্ট্রো দিয়েছি, আমার কথা বলেছি, তারপর তোমার এখানে গিয়েছি, তারপর আবার আমার লোকের কাছেই ফিরে এসেছি। মানে নিজের ঘরেই ফিরে আসবে। সে যেই ঘরে ছিল সবাই সবার ঘরে ফিরে আসবে দিন শেষে। সে যেই যুক্তি দিয়ে শুরু করেছিল, যেই কথা দিয়ে শুরু করেছিল, এটি চলে আসবে। আপনারা যদি বিভিন্ন রাজনৈতিক সমর্থকের কথা, অনেক ফ্রেন্ড আছে আপনাদের, বা আর্জেন্টিনা ব্রাজিলের কথাই বলি, দেখবেন যে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। সো দিন শেষে গিয়ে কি, যে আর্জেন্টিনার সাপোর্টার সে আর্জেন্টিনা নিয়েই কথা বলতেছে, আর যে ব্রাজিলের সাপোর্টার সে দিন শেষে ব্রাজিলের সাপোর্ট নিয়ে কথা বলতেছে, হয়তো বা দুইটা মাঝখানে নিজের আত্মসমালোচনাও করে। এটা হচ্ছে ফ্যাক্ট। তো এখন এইটা তো এই অ্যাপ্রোচ তো আপনারা মোটামুটি জানেন, এই অ্যাপ্রোচটা জানেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে একটা কথাকে কতগুলো রিজন দিয়ে দেয়া যায়। দেখেন, অভিজিৎ এই ক্লাস প্রিপারেশন নিয়ে আসে নাই, মহিউদ্দিন আলমগীর এই ক্লাস প্রিপারেশন নিয়ে আসে নাই, নুমান খাঁ সাহেব তারা প্রিপারেশন নিয়ে আসে নাই। বাট তারা যেই কথাগুলো বললো এইগুলো কি বইয়ের চেয়ে কোনো অংশে কম? তাদের যে যুক্তিগুলো আছে বইয়ের চেয়ে কোনো অংশে কম? তাহলে এই যুক্তি দিয়ে তারা কেন 35 থেকে মিনিমাম 28 অ্যান্সার করতে পারবে না? কেন করতে পারবে না? যদি তারা অ্যাপ্রোচে ভুল করে, যে এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটাতে যদি ভুল করে, যদি তারা ভুল করে যে শুরুতে কি কিওয়ার্ডটা দিতে হয়, কি মানে কিভাবে লিখতে হয়, ঠিক আছে? এই কথাগুলো যে
কনক্লুশনের সময় একটা একটা সেন্টেন্স দিয়ে শুরু করতে হয়, সেকেন্ড পার্টটা একটা সেন্টেন্স দিয়ে শুরু করতে হয়, থার্ড পার্টটা একটা সেন্টেন্স দিয়ে শুরু করতে হয়, ইন্ট্রোটা কতটুকু সুন্দর করে দিতে হয়, এই জিনিসগুলো যদি তারা না জানে তাহলে তারা এত ভালো যুক্তি দিয়েও তারা মার্ক এনশিওর করতে পারবে না। বাট আপনাকে এইটাও বুঝতে হবে যে আপনি এই অ্যাপ্রোচটা বুঝেন, আপনি জানেন প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপে আপনি কি লিখবেন সেটা আপনি বুঝেন, জানেন, কিন্তু আপনি ভেতর থেকে যুক্তিগুলোকে নিয়ে আসতে পারতেছেন না যে এই যুক্তিটা কেমন হতে পারে। ঠিক আছে, এখন আমি আপনাকে আরেকটা টপিক বলবো, দুজন অ্যান্সার করবেন। ঠিক আছে, দুজনকে অ্যান্সার করতে হবে। যারা অ্যান্সার করতে চান তারা একটু কমেন্টে পক্ষে অথবা বিপক্ষে লিখবেন, পক্ষে অথবা বিপক্ষে। আমি টপিকটা আপনাদেরকে বলতেছি। টপিকটা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের উচিত পুরুষ এবং মহিলা মানে ছাত্র এবং ছাত্রী ইকুয়াল রাখা। ঠিক আছে, এভরি সাবজেক্টে। ধরেন আপনি ফাইন্যান্সে পড়েন, অর্ধেক থাকবে ছেলে, অর্ধেক থাকবে মেয়ে, এরকমটা কি করা উচিত কিনা? আপনি এগ্রি নাকি ডিসএগ্রি? এটার পক্ষে না বিপক্ষে? সৈকত কুশারি বলেছেন আপনি সংক্ষেপে বলার জন্য। আমি রেকর্ড ভিডিওটা কালকের মাঝে দেখে আপলোড করে দিব, তো রেকর্ড ভিডিওটা একটু প্লিজ দেখে নেবেন। ঠিক আছে, ওকে। আমি আবার বলতেছি, আচ্ছা আপনি ইয়ার ব্যাপারটা বলতেছেন যে আমার বিষয়ের ব্যাপারটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ভার্সিটিতে প্রত্যেকটা সাবজেক্ট আছে আপনার ডিপার্টমেন্টে। সো প্রত্যেকটা সাবজেক্টে ধরেন বাংলা, ইংলিশ, এই সাবজেক্টে মেয়ে এবং ছেলে ইকুয়াল রাখতে হবে, মেয়ে এবং ছেলে ইকুয়াল রাখতে হবে। ওকে, তো এটার পক্ষে না বিপক্ষে আপনি? এরকম যদি হয় যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় উচিত ছেলে মেয়ে সমান সমান রাখা, এটার পক্ষে নাকি বিপক্ষে? শারমিন শিমু বলেছেন বিপক্ষে বলার জন্য, আপনি শারমিন শিমু বিপক্ষে বলতে পারেন। ধন্যবাদ স্যার। প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমি যদি হচ্ছে এরকম মানে কোঠা সিস্টেম, মানে যদি হচ্ছে এরকম হয়, যদি এটা কোঠা ভাবে চিন্তা করি, তখন দেখা যাবে কি স্যার, যোগ্যতা সম্পন্ন স্টুডেন্টরা হচ্ছে মানে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না। ওকে, প্রথম কথাটা হচ্ছে এটা। ওকে, কারণ হচ্ছে এক একজনের মানে হচ্ছে স্যার, যদি আমার এখানে 50% নারী চলে আসে, কিন্তু দেখা গেল হচ্ছে যারা চান্স পাচ্ছে 80% মানে ছেলে, ওকে, তখন কিন্তু স্যার হচ্ছে আমার ওই ছেলেরা বঞ্চিত হবে। ওকে। ভালো পড়াশোনা করতেও মানে তারা হচ্ছে মানে বঞ্চিত হবে। স্যার আপনি মনে হয় আমার বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবং বিষয় হচ্ছে যে ধরেন স্যার, এখন বাংলাদেশের যে ট্রেন্ড চলতেছে, দেখা যাচ্ছে যে হচ্ছে আয়ুষ্কাল যদি চিন্তা করি, তাহলে হচ্ছে মেয়েদের হচ্ছে কম্পারেটিভলি একটু বেশি আর কি। ওকে, হচ্ছে মানে মানে এইজের যে রেঞ্জটা সেটা হচ্ছে বেশি। হুম। তো হচ্ছে যদি এরকম কয়েক বছর মানে কয়েক দিকে বা কয়েক যুগ চলে যায়, আর এরকম ভাবে যদি হচ্ছে ঊর্ধ্বগতি থাকে মানে মেয়েদের বয়সের রেঞ্জটা, তখন স্যার কিছু জায়গায় সমস্যা হবে স্যার। আচ্ছা, এবং আরেকটা বিষয় আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম স্যার, এটা হচ্ছে যে মানে সংবিধানে কিন্তু বলা আছে মানে হচ্ছে শিক্ষা ক্ষেত্রে সবাই হচ্ছে সমতা পাবে। হুম। তাহলে কিন্তু এটা কিন্তু মানে হচ্ছে আমি যদি ওরকম একটা মানে কোঠা সিস্টেম আপনি করে কি ফেলি, পক্ষে তাহলে এটা বলতেছেন না বিপক্ষে বলতেছেন? বিপক্ষে। আচ্ছা, বিপক্ষে বলেন। এটা কিন্তু স্যার সাংঘর্ষিক হয়ে গেল, কারণ হচ্ছে ছেলেরা তো ঠিক মতো পাচ্ছে না যোগ্যতাটা, ওদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা হচ্ছে পাচ্ছে না আর কি। আচ্ছা, ওকে, স্যার এই তো। আচ্ছা, ওকে, ঠিক আছে। খান সাহেব বলেন, আরো বিপক্ষে কিছু আছে যেগুলো বলেছে সেগুলো বলতে পারবেন না, নতুন কিছু থাকলে বলেন। আচ্ছা ভাইয়া, ওই আপু যেটা বললেন তার সাথে আমি একমত। তার সাথে আরো কিছু ম্যাটার আছে ভাইয়া। জি, জি। প্রথমত একটা কথা বলে নি, যারা ডিসএগ্রি করেছেন, যারা বলতেছেন যেই টপিক যেই পয়েন্ট গুলো, তারা নতুন করে আপনারা বলতে পারবেন না, নতুন কোনো টপিক থাকলে বলতে পারবেন। জি খান সাহেব, আপনি কন্টিনিউ করেন। জি, বলতেছি যে প্রথমত যেটা বলি যে এটা আমাদের মানতে হবে যে সবার সক্ষমতা তো একই না, তাই না ভাইয়া? ওকে, জি, সবার সক্ষমতা একই না। এখন যদি আমি সবখানে যদি সবাইকে সমান সমান সংখ্যায় যদি আমি ডিস্ট্রিবিউট করি, হ্যাঁ। তাহলে দেখা যাবে যে আমার যেই ফিল্ডে নারী দরকার সেই ফিল্ডে আমি পর্যাপ্ত নারী পাচ্ছি না, আবার যেই ফিল্ডে শুধু পুরুষই দরকার সেই ফিল্ডে আমি পর্যাপ্ত পুরুষ পাচ্ছি না। ফর এক্সাম্পল, দেশের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে মেডিকেল সেক্টরে কিন্তু আপুরাই বেশি জয়েন করে। মেডিকেলে যদি আপনার স্টুডেন্ট চান্স পায়, তার কিন্তু 60% আপুরা থাকে। কেন আপুরা না বলে নারীরা বলেন। হ্যাঁ, ওকে, থাকে।
নারীরা থাকে, তো ওনারা কিন্তু এই সেক্টরের জন্য বলে যায় অলমোস্ট পারফেক্ট। আবার একজন টিচার যদি নারী হন তাহলে মা মা মাও কিন্তু নারী। একজন শিশুর কিন্তু ছোটবেলা থেকে মায়ের কাছে বেশি তার সামাজিক শিক্ষা বলেন বা তার বড় হওয়ার যত প্রেরণা বলেন সবই কিন্তু মায়ের কাছ থেকেই পায়। তো একজন নারী যদি শিক্ষক হন তাহলে তিনি তার নিজের সন্তানের মতো তাকে গড়তে পারবেন, যেটা একটা পুরুষ কখনোই হয় না, কারণ পুরুষের চিন্তা ওইরকম কখনোই নয়। এইটা একটা গ্যাপ। তারপরে আবার দেখাচ্ছে যে যেই সেক্টর গুলোতে বেশি শারীরিক পরিশ্রম দরকার সব ক্ষেত্রে কিন্তু নারীদেরকে দেওয়া, হ্যাঁ তারা কাজ করেন বা সব কিন্তু সব ক্ষেত্রে নারীরা কিন্তু পুরুষের সমকক্ষ নন শারীরিক ক্ষমতার জন্য। কিন্তু এই যেটা বললাম, তো এই কারণে এই ডিসক্রিমিনেশনটা বেড়ে যাবে যদি আমি ইউনিভার্সিটি বলেন আর যেখানেই বলেন, মানে স্কুল কলেজ বলেন, যদি সংখ্যক পুরুষ নারী দিই তাহলে এই সমস্যাটা বেড়ে যাবে। ওকে, আর নোমান আপনি বলেন। স্যার, জি। কিছুক্ষণ আগে আপনি যে ফরম্যাটটা বললেন ওই ফরম্যাটটা অনুসারে বলতে বললে মনে হয় আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারতাম স্যার। জি যে প্রথম ইন্ট্রো দিয়ে শুরু করবে, তারপরে ওটারে ক্লারিফিকেশন করবে, তারপরে আবার মানে পক্ষে যুক্তি আনবে, তারপরে লাস্টে এন্ডিং দিয়ে দেবে এইভাবে। ওকে, নোমান কি আছেন? মহিউদ্দিন আলমগীর। জি ভাইয়া। আচ্ছা বলেন। ভাইয়া আমার জি, কথাটা বলেন। অনেকটা খান সাহেব অনেকখানি বলে দিয়েছেন আচ্ছা আর কি। মিলে গেছে, আচ্ছা ঠিক আছে, ওকে। মিলে গেছে। এখন আমি আরেকটু জি, যদি অ্যাড জি, করতে পারি জি, আর কি, জি। যেমন হতে পারে যে আমি যদি বলি ইঞ্জিনিয়ারিং সাইড গুলাতে আর ইঞ্জিনিয়ারিং যে সেক্টর গুলাতে হয় এগুলাতে ছেলেদের একটু প্রিফারেন্স বেশি দিলে ভালো হবে আর কি মেয়েদের তুলনায়, কারণ ইন্ডাস্ট্রিয়াল অনেকে জব করতে হবে আর কি। জব সেক্টর গুলাতে ছেলেদের মানে সেদের পারফরমেন্স অনেক ভালো হবে আর কি মেয়েদের তুলনায়। ঠিক মেয়েরা আপনি নার্সিং এরকম বলেন বা কথা বললে, ডাক্তারি বলেন বা এরকম মানে এইভাবে শিক্ষক যদি বলেন যে মানে শারীরিক শক্তির কারণে ইঞ্জিনিয়ারিং করা যায়, উনি যিনি খাতা দেখবেন তিনি যদি নারী হন তিনি কিন্তু পার্সোনালি নিয়ে নিতে পারেন। So, শারীরিক আচ্ছা ঠিক, শক্তি বলতে ইন্ডাস্ট্রিয়াল যে জব গুলা সেগুলো আচ্ছা মেয়েদের আচ্ছা, জন্য করা কঠিন হয়ে যাবে আর হ্যাঁ কি। কঠিন হয়ে যাবে। আচ্ছা, তো এমনি অভিজিৎ আছেন, আপনি পক্ষে বলবেন। অভিজিৎ পক্ষে বলেন আপনি। আরএনজি সেক্টরে কিন্তু 70% নারী কর্মী ভাইয়া। আচ্ছা, অভিজিৎ আছেন? হ্যাঁ ভাই আছে। আপনি বলেন, পক্ষে বলেন এটার, যে নারী পুরুষ আমরা সমান সমান রাখবো। সংবিধানের 27 অনুচ্ছেদে বলা হচ্ছে যে আহ, আহ, বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার লাভ করবে। সেক্ষেত্রে এখন নারীরা এমন কোন সেক্টর নেই যে কাজ করতে পারতেছে না, সব ক্ষেত্রে তারা দক্ষতা দেখাচ্ছে। সেনাবাহিনীর চাকরি, পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, সমস্ত ক্ষেত্রেই তারা খুব দক্ষতার সাথে কাজ করতেছে, নারী পুরুষ উভয়ই। সেক্ষেত্রে আমার মনে হয় যে সংখ্যার দিকটা চিন্তা না করে মেধার মূল্যায়ন করে যার যেখানে দক্ষতা আছে, যার যেখানে মেধা বিপক্ষে আছে। চলে গেলেন তাহলে, মেধায় চলে গেল তো বিপক্ষে চলে গেলেন। সংখ্যা এখানে ফ্যাক্টর, সমান সমান। ও সরি সরি সরি, আমাকে পক্ষে বলতে বলছিলেন। জি আমি জি, পক্ষে বলবেন। আচ্ছা আচ্ছা, সমান অধিকার। সমান অধিকার, ওই যে নারী পুরুষ সমান অধিকার, এটা তো ঠিকই আছে, পক্ষই তো আসছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সমান অধিকার নিশ্চিত, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে নারীরা মানে বিভিন্ন তাদের সামাজিক প্রতিবন্ধকতা এবং পারিবারিক ঝামেলা সামলানোর কারণে সবসময় সমান সুযোগ পায় না পুরুষের ক্ষেত্রে। সেক্ষেত্রে ব্যালেন্স করার জন্য নারীদের কিছু কিছু সেক্টরে, কিছু কিছু পেশায় যার জন্য বিশ্ববিদ্যালয়ের এই বিভিন্ন ডিপার্টমেন্টে সুযোগ দেওয়া উচিত। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দেখেন এখন আপনারা হচ্ছে যে জিনিসটা দেখেন এখানে বিপক্ষে কথাটা স্ট্রং আসে। আপনি চাইলে ইন্ট্রো দিয়ে কি করতে পারেন, বিপক্ষে যাবেন, বিপক্ষে গিয়ে পক্ষে আসবেন, তারপরে কনক্লুশন দিয়ে দিবেন। ঠিক আছে, এইভাবে আপনি করে ফেলতে পারেন। দেখেন এখানে আপনি এভেলেবল, বিপক্ষে সবাই বলতেছে, সো আপনি যদি বিপক্ষে বেশি পান তাহলে বিপক্ষে দিয়ে দেন। ওকে, যে আপনি যেই টপিকটা নিয়ে লিখবেন সেই টপিকটাতে কোনটা বেশি জেনারেট করতে পারতেছেন, বিপক্ষের কথা জেনারেট করতে পারতেছেন। হ্যাঁ, এখন দেখেন এটা তো বিপক্ষে সবাই বলবে, আপনি যদি বাস্তবে কথাবার্তা বলেন বিপক্ষে সবাই বলবে, কিন্তু সেখানে কি পক্ষে
কিছু কিছু বলা যায় না, অবশ্যই পক্ষে বলা যায়, এবং এইরকম মানুষকে সবাই পছন্দ করে। যেরকম সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার হতে পারে, বিভিন্ন পেশায় তারা সবাই ভালো করতেছে, ঠিক আছে। এখন হায়ার এডুকেশনের কথা যদি বলা হয়, যে হায়ার এডুকেশনে কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, এক্সাম্পল দিয়ে বলতে পারেন যে হায়ার এডুকেশনে কিন্তু ছেলেরাই বেশি আমাদের দেশে পার্টিসিপেট করে। তো যদি এরকম করা হয়, নারী পুরুষ সমান হবে, তাহলে সেক্ষেত্রে নারীদের এম্পাওয়ারমেন্ট যেরকম বাড়বে, মানে এম্পাওয়ারমেন্ট যেরকম হবে, এরকম হচ্ছে হায়ার এডুকেশন নেওয়ার জন্য কিন্তু ইজিয়ার হবে। এটা সবাই এক বাক্যে স্বীকার করবেন যে নারীদের যদি এরকম একটা সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের এটা হবে। এবং আমাদের যে জিনিসটা হয়, পুরুষরা তো কোনো না কোনো কাজ করবেই, কিন্তু নারীরা যদি এসবে করতে, তা আলটিমেটলি দেশের ভালো হবে, ব্যক্তি পর্যায়ে না থেকে হলেও দেশের ভালো হবে, তাই না? কারণ পুরুষরা কোথাও না কোথাও নিজেকে এঙ্গেজ করে নেবে, কিন্তু মহিলাদেরকে যদি রাষ্ট্র এঙ্গেজ করার সুযোগ দিয়ে দেয়, তার সেক্ষেত্রে কিন্তু তারা এই জায়গায় ভালো করবে। আর বিপক্ষে যদি বলা হয়, তাহলে এখানে অনেক টপিক আছে। তারপরে পাশাপাশি আপনি বলতে পারেন যে যে সবার চুজের ব্যাপার আছে, একজন পুরুষ কি কি সাবজেক্টে পড়বে, একটা নারী কি সাবজেক্টে পড়বে, এই ব্যাপারগুলো চুজের ব্যাপার আছে। সো নারীদের চুজের সাবজেক্ট গুলো পড়তে পারে, হ্যাঁ, এটা তাদের ডিপেন্ড অন চুজের উপরে। ইভালুয়েশন, মেরিট, এই মেধার যে ভিত্তিতে যে ইয়েটা আছে, ইভালুয়েশনটা আছে, সেটা কিন্তু হ্যাম্পার্ড হবে। সো এগুলো বিপক্ষে আসবে। সো বিপক্ষে যে জিনিসগুলো আছে এভাবেই করতে পারেন। দেখেন, আমরা যখন বিপক্ষে কথা বলছি, পক্ষে কথা বলার লোকই নাই। আমি কমেন্ট করলাম যে পক্ষে কে বলবেন কিনা, লোকই কিন্তু নাই। সো আপনাকে ভাই পক্ষে বলার মতো লোক আছে। আচ্ছা আছে। সো দেখেন, এখন যে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন লিখতে যাব, তখন যেন এক এক মানে চোখা না হয়ে যায়, এইটা হচ্ছে গিয়ে মূল কথা। আর আজকে আমি যে টপিকগুলো পড়তেছি, টপিকগুলো নিয়ে আলোচনা করব, এই টপিকগুলো হয়তোবা কোনো না কোনো ভাবে চলে আসতে পারে, কোনো না কোনো ভাবে চলে আসতে পারে, ঠিক আছে। ট্যাক্স এন্ড টেরিফে একটা রিটেন হয়েছিল, সেই রিটেনে কিন্তু আমি একটু আগে পড়িয়েছি, সেটা আইএলটিএস থেকে, কিন্তু সেটা ট্যাক্স এন্ড টেরিফে এসেছিল যে এডুকেশন রিলেটেড, হ্যাঁ, সেটা আসছিল আর কি কারিগরি সংক্রান্ত। তো আমি আরেকটা টপিক নিয়ে কথা বলবো এখন। সেই টপিকে পক্ষে যারা বলতে চান তারা কমেন্টে বলবেন পক্ষে, আর যারা বিপক্ষে বলতে চান তারা কমেন্টে বলতে হবে বিপক্ষে, ঠিক আছে। ওকে, সৈকত কুশারি, আপনি কমেন্টে অনেক কথা বলেছেন। আপনি যদি আগে পক্ষে বলতেন, তাহলে তো আমি আপনাকে বলার সুযোগ দিতাম। আপনি পক্ষে লেখেন নাই। আচ্ছা আচ্ছা, শাড়ির কুশলও বলেছিলেন পক্ষে বলতে চান। আচ্ছা, অনেক মানুষ পেয়েছি। আচ্ছা, তো দেখেন, পরবর্তীতে যে জিনিসটা আমি বলতে চাই, তো এক্সামিনে যে আছে, মানে পরীক্ষার্থী, আপনারা যারা এক্সাম দেন বা আগে যারা আমরা এক্সাম দিয়ে এসেছি, তো আমরা কি কি করি, অনেক সময় আনফেয়ার কাজ করি, ঠিক আছে, যে নকল, অসৎ উপায়, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ইলেকট্রিক ডিভাইস এগুলো কানে টানে নিয়ে যায়। আবার ইলেকট্রিক ঘড়িও অনেকে নিয়ে গিয়েছে, পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো এই যে অফেন্স গুলো গ্রো করতেছে আনফেয়ারের মাধ্যমে, আমি একটু মিউট করে নেই, আপনারা দয়া করে মিউট করে রাখবেন। ওকে, তো তারা কি একমাত্র এই যে কাজগুলো, অপরাধ সংক্রান্ত কাজগুলো করা হচ্ছে এক্সাম হলে, তারাই কি একমাত্র দায়ী? এই আমরা কি এক্সামিনীদের কি শুধুমাত্র দায়ী দিতে পারি যে তারাই রেসপন্সিবল, দ্য এক্সামিনার্স আর অনলি সোললি রেসপন্সিবল ফর দ্য গ্রোয়িং অফেন্স? পক্ষে বিপক্ষে আপনি কি মনে করেন? আপনি কি এগ্রি নাকি ডিসএগ্রি যে যারা নকল করে শুধুমাত্র তারাই দেয়, পরীক্ষার্থীরা দেয়? নাজমুস সাকিব বলেছেন বিপক্ষে, বলেন আপনি। হ্যাঁ ভাইয়া, জি, আমি বলতে চাই যে যুক্তিগুলো হচ্ছে যে একজন এক্সামিনি সে যদি কোনো নকল করে বা এরকম কোনো অসৎ উপায় অবলম্বন করে, তাহলে সেটার পেছনে অনেক কারণ থাকতে পারে। তার পারিবারিক বাধ্যবাধকতা থাকতে পারে, বা তার বয়সের একটা সমস্যা। পারিবারিক বাধ্যকতা বলতে হচ্ছে তার সে মানে অর্থের সমস্যা থাকতে পারে, বা এমন অবস্থার মধ্যে পড়েছে যে তাকে আসতে পারে, অনেকের দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারে, যে অনেকে হয়তো বা এরকম করে অসৎ উপায় অবলম্বন করে সফল হয়েছে, এই টাইপের হতে পারে, সফলতা হতে পারে। আচ্ছা, শারমিন শিমু বলেছেন পক্ষে, আপনি একটু পক্ষে বলেন, শারমিন শিমু।
স্যার প্রথমত যে ক্রাইমটা করে মানে হচ্ছে সে যদি চাই যে আমি এই ক্রাইমটা করবোই না, তাহলে তো স্যার কখনো মানে সে মানে এই ক্রাইমটা হওয়ারই কোনো চান্স থাকবে না। ওকে, ফাইন। মানে এটা হচ্ছে আমার মানে প্রথম একটাই। ভিউ। আর বড় ভাই যে জিনিসটা বলতেছিলেন যে হচ্ছে পারিবারিক শিক্ষা বা হচ্ছে যে মানে আপনার ওই যে পক্ষে বলতে অনেকে হবে, সব পক্ষে বলতে হবে, বিপক্ষে বলতে পারবেন না। হ্যাঁ, আর যদি হচ্ছে যে নকল করার প্রশ্নই তো আসে না, আমি যদি হচ্ছে ঠিকঠাক মতো পড়াশোনা করি, ঠিক মতো হচ্ছে রুটিন মাফিক চলাফেরা করি, তাহলে তো আমার কোনো স্যার মানে নকল করার কোনো স্কোপ এক্স্যাক্টলি, আসে না। দুইটা পয়েন্ট আমি বলেছেন, যদি দুইটা সুন্দর পয়েন্ট বলেছেন। একটা বিষয় যে স্যার হচ্ছে আমি যদি হচ্ছে অ্যানালাইসিস করি, আমরা যখন জব সেক্টর গুলিতে যাচ্ছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে যখন ওই যে আমাদের ক্যাশিয়ার হচ্ছে হয়ে গেল আর কি। না, ওইটা বলতে আহ, পারবেন না। আচ্ছা, আপনি ইয়া বলেন, এমনি বলেন। মানে ওকে, বলতে চাচ্ছিলাম হচ্ছে মেধার কিন্তু আসলে সঠিক মূল্যায়ন হচ্ছে চাকরি বাজারগুলিতে। ওকে। মানে হচ্ছে যে মানে আমি আসলে এই জিনিসগুলো বলতে চাচ্ছিলাম আর আচ্ছা, কি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আরো কিছু কমেন্ট এসেছে। আহমেদুল্লাহ বলেছেন পক্ষে, আপনি পক্ষে বলেন। জি, আমার মনে হয় যে যারা আসলে এই আনফেয়ার জিনিসগুলো করে ওনারাই আসলে মূলত দায়ী। এখন আচ্ছা, একটা আমি যদি কেন পরীক্ষাতে দেয়? পরীক্ষার হলে দেখি তো ওখানে একজন বা দুইজন থাকেন যারা ওনারাই আসলে আমাদেরকে চেক দেন আর কি। এখন একজনের পক্ষে তো একটা রুমের সবাইকে আপনার চেক দেওয়া পসিবল হয় না। আর না, না, এটা এটা যেটা এটা বলা যাবে পরীক্ষার না, হলে এটা বলা যাবে না, কারণ আপনার দায়িত্ব, আপনি দায়িত্ব পসিবল হয় না, এটা আপনি বলতে পারেন না, ঠিক আছে? আপনি ধরেন পুলিশে জয়েন করেছেন, আপনার আহ, টহল দেওয়ার কথা ছিল, তো আপনি বললেন যে সারা রাত টহল দেওয়া, এটা তো প্রয়োজন হতে পারে, আমি একটু ঘুমিয়ে গেছিলাম, এটা বলা যাবে না, ঠিক আছে? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা তো যারা অনেকগুলা মানুষ, ধরেন আমরা হচ্ছে যে 80% মানুষ যারা ওইখানে থাকবে, আহ, মানে আই মিন যেটা বলতে চাচ্ছিলাম আর কি, পার্সেন্টেজে অনেকগুলা মানুষ না ওখানে। তো সবাই যদি আমরা ভালো হওয়ার ট্রাই করি, আমরা যদি এই জিনিসটা যদি না করি এরকম, যদি আমাদের কি থাকে, মানে আমরা আহ, মানে আসলে আমি এখন আর বলতে পারতেছি না, সরি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা বিপক্ষে নেব। বিপক্ষে খাস সাহেব বলেছিলেন, আপনি বিপক্ষে বলবেন। জি ভাইয়া, প্রথমত শারমিন শিমু আপুর কথার প্রেক্ষিতে একটা জিনিস বলি। না, এই আপনার যে আপনার বলছি ইয়াতে আপনার বিপক্ষে শুধু বলতে হবে, উনাকে করা যাবে না, ঠিক আছে, কাউন্টার দেওয়া যাবে না। আপনি আপু আপনার কথা বলেন। আপু একটা কথা বলছেন যে পরিবারের ভিতর, তারপরে যদি তার যদি কোনো আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে হচ্ছে সে আনফেয়ার মিনস ইউজ করে। তো প্রথমত জিনিসটা হচ্ছে যে যে আনফেয়ার মিনস ইউজ করে সে কখনোই আর্থিকভাবে আনস্টেবল প্রথমত না। কারণ ঘুষ, যদি কেউ আনস্টেবল আর্থিকভাবে, সে যদি টাকা পয়সা অ্যারেঞ্জ করে তখন যখন সে কাউকে ঘুষ দিয়ে একটা চাকরি নেয়। আচ্ছা, বাট পরীক্ষার আচ্ছা, আপু আবার বলছে, আমি এটা বলিনি, তাহলে বাদ দিলাম, আমি তাহলে আমার টপিকে আসি। আপু পক্ষে বলেছে, আপনি বিপক্ষে বলেছেন, আপনি বিপক্ষে বলেন। জি জি জি, বিপক্ষেই বলতেছি তো। জি, প্রথমত হচ্ছে যে এটার জন্য সে একা দায়ী নয় ভাইয়া। কেন একা দায়ী নয়? কারণ আমি আমি নিজেই এখন একজন অ্যাসপিরেন্ট, সেই হিসেবে বলি যে সবাই তাই চাই তো ভাইয়া চাপ মুক্ত থাকতে, তাই না? ওকে, সবাই কিন্তু আর একটা আমাদের এখন এই বয়সে একটা চাকরি মানে হচ্ছে মোটামুটি চাপ মুক্ত বাংলাদেশের পার্সপেক্টিভে। তো চাপ মুক্ত থাকার জন্য তারা তখন ওয়েটা খুঁজে, তখন যখনই তারা একটা ইজি ওয়ে বা একটা শর্টকাট ওয়ে খুঁজে, তখনই তারা এই জায়গাগুলো পায়, এবং এই জায়গাগুলো তখনই পায় যখন কোনো ফাঁকফোকর থেকে যায়। ওকে, তো ফাঁকফোকর যখনই থাকবে তখনই তো তারা এটা আনফেয়ার মিনস গুলা ইউজ করতে পারবে। যদি আমার কোনো ফাঁকফোকর নাই থাকে তাহলে বাতাসটা বা মশা, যে ধরেন আমাদের সন্ধ্যার পরে মশা ঢুকে, ধরেন আমি যদি আনফেয়ার মিনসটাকে মশার সাথে তুলনা করি, আমার রুমে ইংলিশে কি লিখতে পারবেন এভাবে, মশার লিখতে পারবেন? আপনি যে জি জিনিস, ভাই, যে পয়েন্ট গুলো বলবেন সেগুলো কিন্তু ইংলিশে ট্রান্সলেট করে লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। ওকে, অবশ্যই করতে হবে। ওকে, ওকে, এটা এটা আপনাকে করতে হবে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। মহিউদ্দিন আলমগীর, আপনি হচ্ছে নেক্সট বলেন, এবং আপনি পয়েন্ট বাই পয়েন্ট বলবেন, যেগুলো আমরা পরীক্ষায় ভাষাটা ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, শারবিন শিমু বলেছেন, আপনি এটা বলেননি, আচ্ছা ঠিক আছে, হয়তো বা বুঝতে ভুল করেছে। আচ্ছা, মহিউদ্দিন আলমগীর, আপনি কি আছেন? যদি আপনি থাকেন তাহলে নেক্সট আপনি কিছু বলেন, যদি আপনার কাছে কোনো হ্যাঁ পয়েন্ট ভাই, থেকে থাকে। শোনাচ্ছে ভাই, হ্যাঁ, শোনাচ্ছে। একদম অন পয়েন্ট বলবেন। হ্যাঁ ভাইয়া, প্রথমত এর জন্য দায়ী এই যে যদি সে দেখে যে করাপশনটা আছে একটা শিক্ষা ব্যবস্থা কিংবা চাকরি ব্যবস্থা, সেক্ষেত্রে সে এটা করার জন্য প্রলুব্ধ হবে অন্য অন্য কোনো মাধ্যমের দ্বারা। একটা প্রলোভন না আসলেই সে কিন্তু একা একা এটা করতে পারবে না। প্রথমত যদি সে এটা কিসের ইউজ করে প্রলোভন? সেহেতু সে
মানে ভাই এখানে এখানে ডিভাইস ইউজ করবে, তো এখন এই ডিভাইসটা সে একা একা ইউজ করতে পারবে না, অবশ্যই পাশের অন্য কারো সাপোর্ট লাগবে। মানে ভাই আমার আমার পয়েন্ট কি আপনি বুঝতে পারছেন? জি জি, বুঝতে পেরেছি, বলুন। হ্যাঁ। বা দ্বিতীয় ক্ষেত্রে যদি আমাদের যারা শিক্ষকরা আছেন ওখানে, যাদের দায়িত্ব এগুলো ঠিক মতন দেখা যে কেউ আনফেয়ার মিনস করছে কিনা, সেক্ষেত্রে স্যার শিক্ষকরা এখানে তাদের একদম দায় on এড়াতে point। কখনোই পারবে না। একদম একদম। তৃতীয়ত তৃতীয়ত ভাইয়া তৃতীয়ত আরেকটা জিনিস আছে যে যখন উপর পর্যায়ে থেকে সে একটা সাপোর্ট পাবে যে আপনি এটা করেন, পরবর্তীটুকু আমরা দেখে নিচ্ছি কিংবা আমরা দেখবো, তখন জি। কিন্তু সে এটা করতেও এটা করতে আগ্রহী হবে। এবং জি। সে যদি দেখে থাকে যে আগের কেউ এমন ভাবেই করে চাকরি পেয়েছে, সে তাহলে এটার জন্য আরো বেশি প্ররোচিত হবে। হ্যাঁ, এই কয়টাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মহিউদ্দিন আলমগীর যে পয়েন্টগুলো বলেছেন খুবই সুন্দর বলেছেন, এদিক দিয়ে শারমিন শিমু যে পয়েন্টগুলো বলেছেন সুন্দর বলেছেন। আর প্রথম যে টপিকটা ছিল সেখানে খান সাহেব যে কনক্লুশন দিয়েছিলেন সেটা খুবই সুন্দর ছিল। তো এইভাবে আমরা এই করতে পারি। দেখেন, পক্ষে যদি আপনি বলতে চান তাহলে আপনি কিন্তু বলতে পারেন যে হ্যাঁ, সে দায়ী, সে হচ্ছে এটার জন্য দায়ী। এখানে যে রিজন গুলো বলা হয়েছে, জাস্ট এই রিজন গুলো যদি আপনি দুইটা তিনটা, এখানে কিন্তু হিউজ রিজনের বলা দরকার নাই, দুইটা তিনটা পয়েন্ট গুলোকে যদি আপনি সুন্দর করে দিতে পারেন সেটা হচ্ছে কথা। এখন অনেকেই আপনারা আছেন এখানে 57 জন, সো আপনি নিজেই চিন্তা করেন আপনি কি বের করতে পারছেন কিনা। দেখেন, আপনি বই থেকে পড়ে যাবেন আর আপনার কমন পড়বে, ব্যাপারটা কিন্তু মোটেই এরকম হবে না। কাছাকাছি ধরনের হতে পারে, ওকে, কাছাকাছি ধরনের হতে পারে, ঠিক আছে, এই হচ্ছে কি কথা। সো এখন আমি আরেকটা টপিক আপনাদেরকে বলবো, আপনারা একটু খেয়াল করে শুনবেন। এবং এই ব্যাপারগুলো, এই আলোচনাগুলো কিন্তু খুবই জরুরি। যে জিনিসটা হয়তো বা যারা লাইব্রেরিতে থাকে, যারা লাইব্রেরিতে পড়াশোনা করে, তারা হয়তো বা এই টপিকগুলো নিজেরা ফ্রেন্ডরা মিলে, সার্কেল মিলে এই জিনিসটা করে ফেলে। সো তারা তো আর আপনাকে মেসেঞ্জার গ্রুপে কল দিয়ে বলবে না যে আসো আমরা নিজেরা টপিক নিয়ে আলোচনা করে কথা বলি। সো সেই সময়টাও নাই। আমরা কলেজ লেভেলে থাকতে, ভার্সিটি লেভেলে থাকতে আমরা হয়তো বা ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলে এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করে ফেলতাম। বাট এই ক্লাসটা হয়তো বা আপনাকে এই ব্যাপারগুলো একেবারে ক্লিয়ার করে ফেলবে, ঠিক আছে। সো 1 ঘন্টার ক্লাসে আপনার এই জিনিসগুলো একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। সো দেখেন, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এখন যে যে আমাদের যেই এডুকেশন আছে, এডুকেশনের যে আমাদের কিছু মনে করেন যে খাতা কলম বইপত্র বেতন, এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো সরকারের কিছু মানুষ মনে করে যে সরকারকে এই ব্যাপারগুলো ব্যয়ভার বহন করা উচিত, ঠিক আছে, মানে শিক্ষা খরচ। হ্যাঁ, আমাদের যে শিক্ষা খরচ আছে, শিক্ষা খরচটা ফ্রি হয়ে যাওয়া উচিত। শিক্ষার ব্যাপারটা হওয়া উচিত ফ্রি, শিক্ষা হবে বিনামূল্যে। আর প্রাইভেট সেক্টর যে আছে, প্রাইভেট সেক্টরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রাইভেট সেক্টরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যান করে দেওয়া উচিত। যে প্রাইভেট সেক্টরের শিক্ষা প্রতিষ্ঠান খরচপাতি তাদের দিয়ে চলতে হয়, সেগুলো ব্যান করে দেওয়া উচিত। আর সরকার কি করবে, শিক্ষার খরচটাকে, শিক্ষা খরচ হবে ফ্রি, শিক্ষাটা হবে ফ্রি, আর প্রাইভেট সেক্টর হয়ে যাবে ব্যান, ঠিক আছে। এইটা হচ্ছে কি মানুষ, কিছু মানুষ চায়। তো আপনি কি তাদের মতের সাথে এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন? আপনি কমেন্টে জানাতে হবে। আপনি কি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন? আচ্ছা, শারমিন শিমুল বলেছেন এগ্রি করেন, বলেন তো কেন এগ্রি করেন? স্যার প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের দেশের চিন্তাধারা আমি যদি বলতে চাই, শিক্ষাটা যখন ফ্রি হয়ে যাবে দেশের সকল স্তরের মানুষ হচ্ছে স্যার শিক্ষা গ্রহণ করতে যাবে। আচ্ছা মানে ফ্রি বিষয়ে তো স্যার কেউ সবাই তো চায় যে আমি একটা জিনিস ফ্রি পাচ্ছি আমি কেন নিব না। আচ্ছা, যেমন হচ্ছে করোনার টিকাটা যখন ফ্রি হয়ে যায় তখন কিন্তু সবাই স্যার হচ্ছে যে দলে দলে নিচ্ছে, সেটা যে কোনো শ্রেণীর মানুষ হোক। এইটা একটা বিষয়। আর স্যার যখন আমি সবকিছু ফ্রি পাচ্ছি তখন তো আলটিমেটলি আমার হচ্ছে প্রাইভেট সেক্টরটা লাগতেছেই না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাকে তখন হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার যে শিক্ষাটা পাচ্ছি সেটা যাতে একটি স্ট্যান্ডার্ড হয়, মানে মানসম্মত হয়, এই জিনিসটাই স্যার আমি আসলে এই জন্য এটার পক্ষে থাকতে যাচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন ডিসএগ্রি করেছেন, মহিউদ্দিন আলমগীর, আপনি বলেন ডিসএগ্রি কেন করেছেন? হ্যাঁ ভাইয়া, প্রথমত একটা পয়েন্ট এখানে আসছে যে আমাদের সরকারের সে সক্ষমতা আছে কিনা যে আমাদের সমগ্র শিক্ষা ব্যবস্থাটাকে বিনামূল্যে করার। দ্বিতীয়ত
কিছু কিছু দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের হায়ার লেভেলে যে এডুকেশন, সেই এডুকেশন এর ক্ষেত্রে বেসরকারি ইউনিভার্সিটি কিংবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের খুবই দরকার। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি, তারা অনেক গবেষণা তাদের টবেষণা করে, তাই তো? খরচ দিয়ে। গবেষণার দিক থেকে অনেক 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 উন্নত করেছে। আচ্ছা। সেক্ষেত্রে আমাদের ব্র্যাক অন্বেষা যে জিনিসটা প্রথম ক্ষুদ্র স্যাটেলাইট তৈরি করা হয়েছিল, সেটাও কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি তৈরি করেছিল। Okay. এসব দিক থেকে সার্বিক দিক বিবেচনা করে আমি বিপক্ষেই আচ্ছা। থাকবো। ঠিক আছে, আপনি দুইটা বলেছেন, দুইটা সুন্দর বলেছেন। কমেন্ট আরেকজন করেছেন, খান সাহেব, আপনি মাইক্রোফোন অন করে বলেন। ভাইয়া, আমি এই প্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে যে মোটামুটি তো আমরা 4-5 জন কথা বলতেছি, নতুন কেউ বাকি ব্যাপার হচ্ছে যে সবার এই আর্গুমেন্টেটিভ রাইটিং এর ব্যাপারে সবার হয়তো বা আইডিয়া নাই। তারা আইডিয়া নিচ্ছে, ভবিষ্যতে যদি তারা কোনো ক্লাস করে সেক্ষেত্রে তারা হয়তো বা এই ব্যাপারগুলো জানবে। আর আপনারা কথা বলার মাধ্যমে, ধরেন আপনি কাউকে অঙ্ক শিখিয়ে দিচ্ছেন, তার মানে কিন্তু আপনার অঙ্কটা ঝালাই হয়ে যাবে। ঠিক আছে, আপনি হয়তো বা এখানে কথা বলতেছেন, এটা শুধুমাত্র আপনার আর্গুমেন্টেটিভ রাইটিং না, আপনার কথা বলার অ্যাপ্রোচেও কিন্তু অনেক মানে উন্নতি আসবে। ঠিক আছে, ধরেন আপনি একটা প্রাইভেট ব্যাংকের এমটিও তে ভাইবা দিতে যাচ্ছেন, তখন আপনাকে কথা বলতে হবে এইভাবে অনলাইনে। সো আপনি কোন অ্যাপ্রোচে কথা বলবেন সেটাও কিন্তু অনেক বড় জরুরি ব্যাপার। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো অনেক বেশি জরুরি। আমরা এই ব্যাপারগুলো থেকে, আপনি এই যে আপনি কয়েকদিন আগে ভাইবা দিয়েছিলেন, সামনে হয়তো বাংলাদেশ ব্যাংক এডির আপনি একটা ভাইবা দেওয়ার সুযোগ পেয়ে যাবেন, অথবা অফিসারের সুযোগ পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কথা বলার যে অ্যাপ্রোচ, এই ব্যাপারটা কিন্তু অনেক বড় জরুরি ব্যাপার। ঠিক আছে, আমি যে কথা বলি, আমি তো শুরুর যে ক্লাসগুলো দেখেছেন আপনি, ফোকাস রাইটিং, এরকম ক্লাস হয় যে আমি 50 মিনিট কথা বলতেছি, কেউ একটা টু শব্দ করে না। তো আমি আমার ক্লাসগুলো দেখবেন যে আমি 2 মিনিট 3 মিনিট কিন্তু ঘুমাই না, নন স্টপ কথা বলে যাই। সো কোথাও না কোথাও থেকে তো জীবন থেকেই তো শিক্ষা নিয়েছে। আমি কিন্তু কোথাও ট্রেনিং করিনি, এরকম না যে আমার প্রিভিয়াস আর যে ছিলাম রেডিওর, এরকম কিছু না। সো আপনারা যারা বলতেছেন তারা তো অবশ্যই অবশ্যই আপনাদের সুবিধা হচ্ছে, আবার যারা শুনতেছেন তাদের জন্য সুবিধা হচ্ছে। ঠিক আছে, সো আপনার যদি কোনো পয়েন্ট থাকে আপনি বলেন। জি ভাইয়া, প্রথমত হচ্ছে যে আর আরেকটু বলে নিই যে যদি বলা হয় যে আমাদের পয়েন্ট গুলো সব আমরা দিয়ে দিচ্ছি, তারা তো শুধু নিচ্ছেন না, আমি যে শীটটা দিব সেখানে 100 প্র্যাকটিস আছে। সো 100 প্র্যাকটিসে অনেক পয়েন্ট আছে, সো পয়েন্ট গুনে আপনি শেষ করতে পারবেন না। ওকে, অনলাইন যুগে কারোর পার্সোনাল পয়েন্ট থাকে না ভাই, এটা তো আমরা সেই স্কুল লাইফে না যে আমার পয়েন্ট। অনলাইনের যুগে সব আমরা অনলাইন থেকে সব কালেকশন করি, এটা কোনো ব্যাপার না। ওকে ওকে। এনিওয়ে, তো প্রথমত আমি যেটা বললাম যে আমি ফার্স্ট লাইনের সাথে সম্পূর্ণভাবে একমত এবং দ্বিতীয় লাইনের সাথে ডিসএগ্রি। তো প্রথমত বলি যে শিক্ষা সহ বাকি আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে, তাই না? তো একটা কান্ট্রির সার্বভৌমত্ব বলেন বা স্বাধীনতা বা একটা রেকগনিশনের জন্য আমাদের এই মৌলিক চাহিদাগুলো কিন্তু পূরণের দায়িত্ব সম্পূর্ণটাই সরকারের। আবার যদি সেটা গণতান্ত্রিক বা সমাজতান্ত্রিক সরকার হয় তাহলে 100%। মোনার্কি বা অটোনমি হলে সেটা ভিন্ন কথা। যেমন উত্তর কোরিয়ার এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি যে উত্তর কোরিয়া তো অটোনমিতে চলে, তো এটা তার অটোনমাস সরকার যেটা বলে সেটাই হয়। তো অ্যাজ বাংলাদেশ ইজ অলসো আ ডেমোক্রেটিক কান্ট্রি, সো এডুকেশন সহ যত আমাদের মৌলিক চাহিদা আছে এটা ফ্রি হওয়াটাই বাঞ্ছনীয়। এটা যদি আমার টাকা দিয়ে কিনতে হয় বা এটা যদি আমার এটার জন্য যদি আমার আলাদা বাজেট রাখতে হয়, তাহলে সেটা হবে গণতন্ত্রের নামে অন্য কিছু। এই জন্য আমি প্রথমটার সাথে আপনার লজিক হচ্ছে গণতন্ত্র, তাই তো? কল্যাণ রাষ্ট্র, তাই তো? জি। আচ্ছা, ওকে। আর সেকেন্ড আমি ডিসএগ্রি কেন, কারণ বাংলাদেশের সংবিধান কিন্তু সকলকেই নিজের নিজের মত প্রকাশ, নিজের ব্যবসা বাণিজ্য বা নিজের যে কোনো কিছু, আমাদের সংবিধানের 36 থেকে 40 নম্বর যে আমাদের বা 41 নম্বর আমাদের যে পয়েন্ট গুলা, সবগুলো কিন্তু এই যে দেখেন বাক স্বাধীনতা, এই স্বাধীনতা, ওই স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, সবই কিন্তু আছে। তো তাহলে প্রাইভেট সেক্টরও কিন্তু এই স্বাধীনতার মধ্যেই পড়ে যায়, তাই না? তো প্রাইভেট সেক্টরে যদি কেউ সেখানে আপনার কেউ যদি এটা খুলে বসে, যেমন বাংলাদেশে বা ঢাকা শহরে আমাদের কিন্তু অনেকগুলা নামকরা প্রাইভেট স্কুল কলেজ আছে। ফর এক্সাম্পল আমি বলবো যে আপনার হচ্ছে নটরডেম কলেজ, এটাও মেবি আমি যতদূর জানি বেসরকারি। আচ্ছা, ওকে। তো তো সেই ক্ষেত্রে আমি লাস্ট লাইন যেটা বলবো, তো এখন যদি এখানে যদি কেউ না যায় বা এই জায়গাগুলো, ধরেন আমার এলাকাতে একটা দোকান আছে, সে আপনার হচ্ছে যে শুধু ব্যবসা করে, তো আমি তার দোকানে যদি কেউ না যায় তাহলে আলটিমেটলি তার দোকানই বন্ধ হয়ে যাবে।
তো যেহেতু সবাই সেখানে যায় বা যার যেখানে সেখানে যাওয়ার সেখানে যায়, তাহলে এটা ব্যান করার তো কোনো মানে হয় না। যদি পাবলিক যায় তাহলে সেটা পাবলিকের ব্যাপার, আর পাবলিক যদি না যায় তাহলে সেটাও পাবলিকের ব্যাপার, অটোমেটিক সেটা বন্ধ হবে। কিন্তু এটাকে ব্যান করার অধিকার কোনো দেশের সংবিধানই কোনো কোনো অথরিটিকে দেয়। দ্যাটস মাই পয়েন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক ভালো বলেছেন। দেখেন এখানে ব্যাপার হয়েছে যে এগ্রি এবং ডিসএগ্রি কিছু পয়েন্ট এসেছে, এবং কি হয়েছে, একটা জিনিস আমরা নতুন পেয়েছি যে খান সাহেব কি করেছেন, পার্শিয়ালি এগ্রি করেছেন এবং পার্শিয়ালি ডিসএগ্রি করেছেন। সো এইটাও করতে পারবেন। একটা কথা বলেছে, সেখানে কি করেছে, দুই ধরনের কথা আছে, ঠিক আছে, দুই ধরনের কথাকে যুক্ত করে আপনাকে বলতেছে এগ্রি নাকি ডিসএগ্রি। সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যে এইটার সাথে আমি এগ্রি, এটার সাথে আমি ডিসএগ্রি। ঠিক আছে, এইভাবে আপনি কিন্তু পার্শিয়ালি এগ্রি ডিসএগ্রি হতে পারবেন। ঠিক আছে, সো এটাই ছিল মূলত একটা আমাদের নতুন একটা টপিক, যেটা হচ্ছে যে কি বলেছে যে প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানকে ব্যান করে দেওয়া উচিত কিনা, আর শিক্ষা কে একেবারে বিনামূল্যে দিয়ে দেওয়া উচিত কিনা। সো অনেকেই কমেন্ট করেছেন, কিন্তু একটু পরে কমেন্ট করেছেন। তো আমরা এই টপিকটা শেষ করেছি, আমরা পরবর্তী আরেকটা টপিকে কথা বলবো। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি আসলে টপিকগুলো কথা বলে বলে শেষ করতেছি। আপনার পরবর্তীতে শুধু অ্যাপ্রোচ গুলো জানলে আপনাদের যে মানে কতটুকু ভালো হবে। এই ক্লাসটা মূলত আমি বলবো যে মানে এই ক্লাসটা রেকর্ড না দেখে লাইভ করলেই, লাইভ দেখলেই মনে হয় যে ভালো হতো অনেকের। তারপরেও যারা রেকর্ড দেখবেন তারাও শিখতে পারবেন। যদি যারা রেকর্ড দেখে যারা রেকর্ড দেখবেন পরবর্তীতে, তাদের যদি কোনো মতামত দেওয়ার থাকে, তাহলে মতামত গুলো আর কি আমরা আর পাবো না। সো আচ্ছা, ঠিক আছে, তো আমরা পরের যে টপিকটাতে যাব, সেই টপিকটাতে যাওয়ার আগে আমি শুধুমাত্র একজনের কমেন্ট দেখতে চাই, সেটা হচ্ছে একজনের কথা শুনতে চাই। সেটা হচ্ছে যে ফিশ আরিফুল, আরিফুল কি আছেন? জি স্যার আছি। আপনি পক্ষে না বিপক্ষে বলতে চান, বলেন। স্যার কোনটার? এই যে শিক্ষা গ্রহণ ব্যান করে ফ্রি করে দেওয়া উচিত, আর প্রাইভেট প্রতিষ্ঠানকে ব্যান করে দেওয়া উচিত। স্যার এটার আমি পক্ষেই বলতে চাই। বলেন তো পক্ষে কেন শিক্ষাকে ফ্রি করতে চান? কি লজিকে শিক্ষাকে ফ্রি করে দিতে চান? স্যার শিক্ষা তো হচ্ছে আমাদের মৌলিক অধিকার, জি। আর যেহেতু এটা মৌলিক অধিকার, এটা একটা সরকারের দেয়া তার দায়িত্বের মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রে এটা আমাদের ফ্রি করে দেওয়া উচিত। আর যেহেতু এটা আমাদের সংবিধানেই আছে যে অবৈতনিক শিক্ষা হবে, মানে বেতনবিহীন, আচ্ছা, এবং সেটা অবশ্যই ফ্রি করে দেওয়া উচিত। খুব ভালো একটা আর point। আর প্রাইভেট সেক্টর যেটা, এটা হচ্ছে একটা দেশের যদি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকার তাদের তত্ত্বাবধানে যদি ভালোভাবে ভালো শিক্ষক দ্বারা, ভালো গবেষক দ্বারা, প্রয়োজনে বিদেশ থেকে ভালো দক্ষ শিক্ষক বা প্রফেসর এনে যদি শিক্ষা দান করানো যায়, সেক্ষেত্রে আমার মনে হয় প্রাইভেট সেক্টরটা প্রয়োজন পড়ে না। আচ্ছা এত টাকা পয়সা খরচ করে এত প্রাইভেট সেক্টর না হলেও চলবে। আচ্ছা, আর Okay. বিজনেস, এটা হয়তো বা বিজনেস, সেটা তখন এটা অটোমেটিক্যালি যখন সরকারি স্কুল কলেজগুলো ভালো হবে, তখন পাবলিকও আর প্রাইভেটের দিকে ঝুঁকবে না, তখন ওটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। হুম। সরকারকে বাধ্য করে হয়তো বা বন্ধ না করা লাগবে না। স্যার আমি এই Okay, জন্য ঠিক আছে। এটার পক্ষে। থ্যাংক ইউ সো মাচ আপনার যুক্তিগুলোর জন্য। থ্যাংক ইউ স্যার। সড়ক দুর্ঘটনা সরকার একমাত্র দায়ী। সড়ক দুর্ঘটনায় সরকারই একমাত্র দায়ী। সরকারি, ঠিক আছে, সরকারি একমাত্র দায়ী। এটার পক্ষে এবং বিপক্ষে কে বলতে চান, আমি আপনার একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আপনাদের যদি পয়েন্ট আমি দেখি যে আমি যে পয়েন্টগুলো বলতে চাই, সেই পয়েন্টগুলো যদি আপনারাই বলে দেন, সেক্ষেত্রে আমি পয়েন্ট বলি না। বাট আপনাদের যদি দেখা যায় যে পয়েন্টে আর ল্যাকিং আছে, সেক্ষেত্রে আমি পয়েন্টগুলো বলে দেব। কারণ কিছু পয়েন্ট আমি নিজেও স্টাডি করেছি, যদিও যেটা হচ্ছে আপনারা স্টাডি করেন নাই। আচ্ছা, একজন বলেছে নবম শ্রেণীর বিভাগ বিভাজন তুলে দেওয়ার পক্ষে বিপক্ষে আলোচনা করলে ভালো হতো। খুবই ভালো একটা বিষয় বলেছেন। আমরা এই সড়ক দুর্ঘটনার পরেই আমরা কথা বলবো। মহিউদ্দিন আলমগীর বলেছেন বিপক্ষে। আমরা মহিউদ্দিন আলমগীরের কথা পরে নিব, কারণ উনি অনেক ভালো যুক্তি দেয়। ওনাটা একটু পরে নেব। এর আর কেউ কি দিবেন? শারমিন শিমু, উনিও ভালো দেন, উনিও বিপক্ষে দিয়েছেন। অনেকটা ওনারা একই পক্ষে চলে গিয়েছেন। তো ওনারা এই পর্যন্ত দুইজন দুই পক্ষে ছিলেন। আর কেউ কি আছেন? আর কেউ কি আছেন? সড়ক দুর্ঘটনায় সরকার একমাত্র দায়ী। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, আমরা আর্গুমেন্টেটিভ রাইটিং এ আর ফোকাস লাইনে কি আমরা কি ফার্স্ট পারসন ইউজ করতে পারবো? লাইক
আই থিঙ্ক দ্যাট এরকম লাইন কি আমরা ইউজ করতে পারবো? ফোকাস রাইটিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন এবং আর্গুমেন্টেটিভ রাইটিং 100% ইউজ করতে পারবেন, 100%। জি, থ্যাংক ইউ। আচ্ছা, শাহরিয়ার কৌশল আপনি বলেন। ধন্যবাদ ভাই। ভাই আমি পক্ষে আর কি যে ব্যাপারগুলো আমার মাথায় আসলো যে ট্রাফিক রুলস হচ্ছে সড়ক দুর্ঘটনার আর কি কমাইতে পারে আর কি। আর যেটা একমাত্র সরকার যদি ট্রাফিক রুলস নিয়ে গণসচেতনতা ব্যাপক ভাবে তৈরি করতে পারে, সেক্ষেত্রে সরকার এই আর কি দুর্ঘটনা কমাইতে পারবে। এইখান থেকে এই দিক দিয়ে সরকার আর কি এই উদ্যোগটা নিলে সড়ক দুর্ঘটনা কমতে পারে। আর সেকেন্ডলি হচ্ছে যে ট্রাফিক সার্জনদের থাকে, তাদের যেই ট্রেনিং সরকার প্রোভাইড করে সেটা আরো আর কি বাস্তবসম্মত হতে হবে। সেটা আরো এই ক্ষেত্রে সরকার হচ্ছে আমাদের সরকারের নীতি নির্ধারকদের আর কি একটু আরো বেশি আর কি এই নিয়ে গবেষণা করা উচিত। সেটা উন্নত বিশ্বের থেকে দেখে শিখে হইলেও তার জন্য আর কি যদি গবেষক তার জন্য যদি আমাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা লাগে, যে আমাদের পুলিশ অফিসারদের যারা এই ক্ষেত্রে প্রশিক্ষণ দেয়, তারাও যদি তাদের যদি ট্রেনিং দেওয়ার দরকার পড়ে, তাহলে তারা যাতে তাদেরকে যাতে সেই ফ্যাসিলিটিটা দেওয়া উচিত। কিন্তু এইটা মেবি দিতে পারতেছে না, এটা সরকারের একমাত্র ব্যর্থতা। এই দুইটা ক্ষেত্রে আমার মনে হয় যে সড়ক দুর্ঘটনার জন্য সরকার একমাত্র দায়ী। আতিয়া চৌধুরী, আপনি কে আছেন? আতিয়া চৌধুরী। জুথি, মার্জিয়া খান, রাজিয়া, জি 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 বলেন আপনি। স্যার আমি এটা একটু পক্ষেই বলবো, কারণ সড়ক দুর্ঘটনাটা যেটা হচ্ছে এটা গত ভাই যেটা বললো ওটাই আমার মানে কথাগুলো ওনার সাথে হয়তো বা মিলে যাবে। তো তারপরেও একটু বলি, সড়ক দুর্ঘটনা যেটা হচ্ছে এই ট্রাফিক আইন না মানার কারণেই হচ্ছে। আমাদের দেশে ট্রাফিক আইনটা আরো কড়াভাবে, না না এই সরকারি দায়ী, মানে ট্রাফিক আইনটা যে সরকার যদি আরো ভালোভাবে আমাদের উপর চাপাই দিত, তাহলে আমরা ইমপ্লিমেন্ট করতে। আচ্ছা জি জি, যেমন এই যে ঢাকা শহরে হচ্ছে আমরা হেলমেট ছাড়া চলতে পারি না, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু সবাই হেলমেট ছাড়াই চলে। তো ঢাকা শহরে যে এইটা কিন্তু হেলমেট ছাড়া চললেই আমাদের কাছ থেকে মানে একটা নেয়, ট্রাফিকরা হচ্ছে আমাদের একটা দিয়ে দেয়, কেস জাতীয় দিয়ে দেয়, অন্য কোথাও দেয় না। তো সেখানে কিন্তু সরি আমি একটু সমস্যা হচ্ছে কথা বলতে। হ্যাঁ, তো ঢাকার বাহিরে যেমন এটার জন্য হেলমেটের জন্য অনেক দুর্ঘটনা ঘটেছে। তো সেরকম আমাদের ট্রাফিক পুলিশরা যদি আরো সচেতন হতো। এবার আমাদের রাস্তাঘাটের জন্য অনেক সড়ক দুর্ঘটনা হয়, এই সরকারের পক্ষ থেকে তো রাস্তাঘাটগুলো ঠিক করা উচিত। তো এই বিষয়গুলোই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু কমেন্ট দেখবো। আতিয়া চৌধুরী বলেছেন বিপক্ষে। আপনি বিপক্ষে বলেন তো, স্পিকার অন করে বলতে পারবেন, মাইক্রোফোন অন করে বলতে পারবেন কি? আচ্ছা, নাজমুস সাকিব বলেছেন বিপক্ষে। আপনি বিপক্ষে বলেন। বিপক্ষে বলতে এই পরিবহন মালিকরা অনেক সময় চাপ দেয়, সে কারণে সরকার যে বা যাত্রীরা যে ধরনের রুলস চায় সেটা সরকার প্রণয়ন করতে পারে না। আবার যাত্রীরাও অনেক সময় বেখেয়ালি চলাচল করে, এসব কারণে হতে পারে। আবার হচ্ছে যে পরিবহন চলাচল করতে পারে, ওভারব্রিজ ব্যবহার করা দরকার। হ্যাঁ, ওভারব্রিজ ব্যবহার করা দরকার, না ব্যবহার করে সে রাস্তায় সরাসরি পার হচ্ছে, এই কারণে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপরে অনেক সময় হচ্ছে যে সড়ক দুর্ঘটনার তো আরো অনেক কারণ থাকতে পারে, যেমন পরিবহনে যে ফিটনেস, গাড়ি বা যানবাহন, তাতে যদি ফিটনেস ঠিক না থাকে। জি জি, তো আপনারা যে জিনিসগুলো বলেছেন, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে জিনিসগুলো বলেছেন, যে আপনারা বলেছেন কি যে বিপক্ষে বলার সময় কি হয়েছে, যে এই যে যাত্রীরা আছে তাদের যে সড়ক দুর্ঘটনা সম্পর্কিত তারা সতর্ক হওয়া উচিত। তারপর সেফ ড্রাইভিং এর ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আছে।
আর এছাড়া কি আছে যে আহ, তাদেরকে এই এই রাস্তা পারাপারেও কিন্তু খেয়াল রাখতে হবে। আর এছাড়া যদি আপনি বলেন যে পক্ষের কথা, তাহলে বলতে হবে যে সরকারের উচিত বিভিন্ন রুটঘাট নির্মাণ করা, পাশাপাশি হচ্ছে মানুষকে এডুকেট করা বা ট্রেন করা যে কিভাবে রুট সেফটি তারা মেনটেন করতে পারবে, এবং ড্রাইভারদেরকে হচ্ছে নিরাপত্তা দেওয়া উচিত বা ট্রেন করা উচিত। হ্যাঁ, এবং কি করা উচিত যে রুট এবং ভেহিকেলের যে ল আছে সেগুলোকে এনফোর্স করে উচিত হচ্ছে তাদের কাজ। সো আমি একটু সুযোগ দিব খান সাহেবকে, আপনি আপনার সর্বশেষ বক্তব্যটি দিন। মানে সর্বশেষ বলতে এই টপিকটির বক্তব্য, এই বক্তব্য হচ্ছে সেটা সর্বশেষ। পরবর্তীতে আমরা নতুন টপিকে যাব, কমেন্ট থেকে একটা টপিকে যাব, যে কমেন্টে একটা সুন্দর টপিক এসেছে। জি জি ভাইয়া, প্রথমত বলি এটা এটা একটা ডিসপিউটেড কথা, ওই যে আমাদের একটু আগে আর একটা কি যেন একটা টপিক ছিল, সেটার মতোই। তো ডিসপিউটেড কথা কেন আপনার হচ্ছে, সরি, জি ডিসপিউটেড কারণ হচ্ছে যে আপনার প্রথমত এটা হচ্ছে যে একটা দূরদর্শী কাজ ভাইয়া। দূরদর্শী জি কাজ কেমন? ধরেন সরকার বলতে তো আমাদের সরকারি পক্ষ, মন্ত্রী, এমপি থেকে শুরু করে সচিব পর্যায়ে বা সর্বশেষ যে সরকারের যে অংশ আছে, তারা কিন্তু গুটি কয়েক লোক। যদি বাংলাদেশের জনসংখ্যার পার্সপেক্টিভে দেখি, তাহলে হচ্ছে জনসংখ্যার প্রায় 100 ভাগের 2 ভাগ লোক হচ্ছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা চাকরি করে হোক বা রাজনৈতিক ভাবে হোক। তো তাদের পক্ষে 100% সবকিছু মনিটরিং করা কিন্তু সম্ভব নয় কোনো পৃথিবীর কোনো দেশের ক্ষেত্রে। এখন যদি কেউ বলতে পারে তাহলে আমেরিকাতে কম হয় কেন, বাংলাদেশে বেশি হয় কেন, বা এই টাইপস এর জিনিসগুলা হয় কেন, বা শুধু নট অনলি সড়ক দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনায় বাংলাদেশে বেশি হয় কেন। তো শুধু সরকারের দোষ আমি এখানে দিব না, কারণ সরকার কিন্তু ওভারব্রিজ করে রেখেছে, কিন্তু আমরা নিজেরাই কিন্তু ব্যস্ততার জন্য হোক আর গোয়ার তুমির জন্য হোক, আমরা কিন্তু রাস্তা নিচে দিয়েই পার হই। আচ্ছা এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, সরকারের ল্যাকিংস আছে বা বিভিন্ন সমস্যা আছে, কিন্তু জীবনের মালিক, মানে জীবনের মূল্য তো আমারটা আমিই বুঝবো, তাই না? জি আমার জীবনের মূল্য তো আমিই বুঝবো, আমার জীবনের মূল্য তো ইভেন আমার পাশের সিটে বসা মানুষটাও কিন্তু বুঝবে না। তো এটা হচ্ছে এক এক কথা। তার তৃতীয়ত হচ্ছে যে আমরা অন্য জাতি কেমন জানি না, বাঙালি জাতি আমরা কিন্তু খুবই অস্থির। না, আপনি এভাবে আমরা বাঙালি জাতিকে নিয়ে বলতে পারবেন না, ঠিক আছে? এটা বলা যাবে না, ঠিক তো আছে? হোয়াট এভার, আমরা আমরা তাহলে এটা বাঙালি জাতির মানুষটা আমরা খুবই অস্থির। আমরা সব সময় কিন্তু আমরা নিয়ম কানুনের তোয়াক্কা না করে যে কোনো ভাবে যে কোনো কাজ আমরা করি। তো এখন আবার একটা জিনিস আছে যে ইম্প্যাক্ট, সরকারি হোক বা যে কোনো জিনিস হোক, ইম্প্যাক্ট হইতে কিন্তু দিয়ে দেই, তাহলে কিন্তু সেখানে দেখা যাবে যে তাহলে পাবলিকের একটা দায়িত্ব আছে, সেটা কিন্তু ইগনোর করা হয়। পাবলিকেরও কিন্তু একটা দায়িত্ব আছে, শুধুমাত্র সরকারের সবকিছু মেনটেন করার দায়িত্ব নয়। কারণ কি, দেখা যাচ্ছে যে রাস্তা সরকার সেখানে যদি আমি এখন যদি ইচ্ছা মতো গাড়ি চালাই, দেখা যাচ্ছে আমার গাড়ি আমি সাপের মতো এঁকে বেঁকে চালাচ্ছি, তাহলে কিন্তু সে দোষটা আমার উপরেই বর্তায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা নবম শ্রেণীর বিভাগ তুলে দিয়েছে, সেটার সম্পর্কে জাস্ট তিনটা তিনটা করে টপিক নিব। জাস্ট একজন একটা করে বলতে পারবেন, পক্ষে বা বিপক্ষে কারা বলতে চান? শারীর কৌশল বলেন, পক্ষে বলেন। একটা ভাই একটা জাস্ট বলবেন, একটা যুক্তি বলবেন জাস্ট। আগে যেহেতু নবম শ্রেণীর বিভাগ বিভাজনে সায়েন্স, আর্টস, কমার্স তিনটা আর কি বিভাগ বিভাজন ছিল, এখন যেহেতু বিভাগ বিভাজন থাকবে না ভবিষ্যতে, তো সেক্ষেত্রে যাদের মেধাশক্তি দুর্বল এবং তারা এক সময় আমাদের এই শিক্ষা ব্যবস্থার গতানুগতিক সিস্টেমে তারা অপেক্ষাকৃত আর কি এটা মানা হয় যে তারা সায়েন্স নিবে না আর কি, তারা আর্টস অথবা কমার্সে পড়বে, যেখানটা হচ্ছে ব্যবহারিক জ্ঞান আর কি শিক্ষার্থীরা কম আর কি চর্চা করতে পারে। কিন্তু এখন এই পরিস্থিতিতে সব বিভাগের স্টুডেন্ট যেহেতু কোনো বিভাগে থাকতেছে না, তাই সকল স্টুডেন্টরা হচ্ছে ব্যবহারিক জ্ঞান বেশি চর্চা করতে পারবে আর কি, এবং তারা ব্যবহারিক শিক্ষাটাতে একটু হইলেও আগের থেকে দক্ষ হবে, যেটা তারা রুট লেভেল থেকেই আর কি শিখবে আর কি, ঠিক যেটা আছে, আগে ছিল না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বিপক্ষে কি কেউ বলবেন? বিপক্ষে একটা একটা লজিক। আফরা তাসলিম আছেন? এনি ইমতিয়াজ, আজিম, মুস্কান জুবেরি আছেন? নীলুফার ইয়াসমিন, শাইরা নসীন, বলেন বিপক্ষে বলেন।
ভাইয়া শোনা যাচ্ছে আমার জি, কথা? হ্যাঁ, আপনি স্পেসিফিক ভাবে বলেন। জি। আচ্ছা, আমার পয়েন্ট হচ্ছে যে স্টুডেন্টদের মানে আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শিখে আসছি, সেটা হচ্ছে এইম ইন লাইফ। জি। তো স্টুডেন্টদের মধ্যে একটা ব্যাপার থাকে যে আমি এটা জানতে চাই বা এই ব্যাপারে আমি ভবিষ্যতে স্টাডি করতে চাই। মানে সেক্ষেত্রে আমার মনে হয় যে বিভাজনটা যদি থাকে, যেমন কারো যদি সায়েন্স নিয়ে আগ্রহ থাকে সে সায়েন্সে গেল, বা কারো যদি মনে হয় যে জি। না আমি সায়েন্সে আমি ইন্টারেস্ট পাচ্ছি না, আমি আর্টস পছন্দ করছি, আমি ইতিহাস বা যুক্তিবিদ্যা এগুলো আমার ভালো লাগছে, তাহলে সে সেদিকে যেতে পারে। মানে পার্সোনাল সেক্ষেত্রে চয়েসের বিনোদন, উপর ডিপেন্ড করে, তাই হ্যাঁ, তো? পার্সোনাল চয়েসের একটা জায়গা সেখানে থাকে। আর এটা তো স্বাভাবিক যে যার যেটা ইন্টারেস্ট থাকে সে তো সেখানে অবশ্যই মানে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে, এবং সে সেখানে ভালো করার একটা পসিবিলিটি থাকে। সেক্ষেত্রে আমার মনে হয় যে বিভাজনটা থাকতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আরো কমেন্ট পেয়েছি আমরা। শুভরাজ, বলেন তো বিপক্ষে। হ্যাঁ দাদা, জি। বলছিলাম যে সবার মেধাটাও তো একরকম না। দেখা গেল যে আমি চাইলেই মানে যার মেধাটা একটু ভালো সে দেখা গেল যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিতে চায়, বা যার একটু মেধাটা একটু কম, মানে অনেকে হয় না যে ও খুব বেশি মেধা ভালো না, তারা তো মনে করেন যে একটু নর্মাল সাবজেক্টটা নিতে চাইবে। সেক্ষেত্রে বলছিলাম। মহিউদ্দিন আলমগীর কি আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। জি, আপনি কোন পক্ষে বলবেন, বলেন। ভাইয়া আমি মূলত এই মানে এখানে নবম শ্রেণী বিভাগ বিভাজন তুলে দেওয়ার বিপক্ষে। ভাই আমি এর বিপক্ষেই যাব। জি, বলেন। বিপক্ষে যাবো এই কারণে, ভাই আমি কি শোনা যাচ্ছে ভাই? জি, শোনা যাচ্ছে। সরি, আমি মানে এর বিপক্ষেই যাব, বিভাগ বিভাজন তুলে দেওয়ার বিপক্ষে। কারণ ভাইয়া আমরা যদি আমরা যে আমি যেহেতু এই স্টেজটা ফেস করে এসেছি এভাবেই, সেক্ষেত্রে আমি এর বিপক্ষে যাওয়ার মূল কারণগুলো হলো আমরা আমরা দেখতে পাই যে আমাদের যখন আমরা পড়াশোনা করি তখন বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট আছে। কেউ একটু মধ্যম কোয়ালিটির, কেউ একটু হায়ার কোয়ালিটির। সেক্ষেত্রে ওই মানে ছোট মানে একটা স্টেজ 9-10-এর সময় যদি একজন দেখাচ্ছে একটা অংশ সায়েন্স নিচ্ছে, একটা অংশ কমার্স নিচ্ছে, একটা অংশ আর্টস নিচ্ছে, এখন জি। ওই সময় একটা ছেলে যে হলো বিজ্ঞানের প্রতি যার ভালো লাগা, সে কিন্তু বিজ্ঞানের প্রতি একটা 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 ফিলিং কাজ করে। আবার অনেকে আছে যে তার মানে তার বাণিজ্যের প্রতি, কিংবা কেউ আছে যার ইতিহাস কিংবা সাহিত্যের প্রতি অতিরিক্ত আগ্রহ, সেই কারণে সে তখনই তার লাইনটা সে বেছে নিতে পারে, এবং এই বেছে নেওয়ার কারণে পরবর্তীতে সে সে সেভাবে সেভাবে তার এম ইন লাইফ সেট করতে পারে। আর দ্বিতীয়ত কথা, তারপরেও যদি এখানে কোনো সমস্যা থেকে যায়, যে দেখা যাচ্ছে কেউ একটা সায়েন্স নিচ্ছে, তার একটা সমস্যা হচ্ছে, কিংবা কেউ মানে কমার্স নিচ্ছে তার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে সে কিন্তু তার পরবর্তী স্টেপে এইচএসসি তে যে আবার সেটা চেঞ্জ করার সে সুযোগ পায়। সেক্ষেত্রে আমি বলবো যে যদি এই স্টেজেই যদি সে একটা চুজ করার সুযোগটা সুযোগ সে আসে। পেতে পারে, তাহলে সে একটা পরবর্তী লাইফের জন্য তার জন্য ভালো হবে স্টুডেন্টের থ্যাংক জন্য। ইউ সো মাচ। আপনারা আশা করি পক্ষে বিপক্ষের ব্যাপারগুলো দেখেছেন। তো ফেসবুকের ব্যাপারটা আপনারা সবাই জানেন। তো ফেসবুক কিন্তু আমাদের লাইফে কিন্তু প্রচুর সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে ফেসবুকের, আপনারা সবাই জানবেন, তাই না? তো ফেসবুক কিন্তু আমাদের কালচারেও এবং সোসাইটিতেও কিন্তু ইনফ্লুয়েন্স করতেছে, তাই না? আমাদের কালচার এবং সোসাইটিতেও কিন্তু ইনফ্লুয়েন্স করতেছে। তো এখন এইটার অনেক, ফেসবুক আমাদের কালচারকে অনেক নেগেটিভ ইনফ্লুয়েন্স করতেছে, আমাদের কালচারকে, ফেসবুক, ঠিক আছে? সো এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স করতেছে, এই যে স্টেটমেন্ট, এটার সাথে কি আপনি একমত নাকি একমত নন? ফেসবুক আমাদের কালচার নেগেটিভ ইনফ্লুয়েন্স করতেছে। সো এটার সাথে যদি আপনি একমত হন, তাহলে নেগেটিভ ইনফ্লুয়েন্স কেন করতেছে সেটা বলতে হবে আপনাকে স্পেসিফিক ভাবে। যদি আপনি একমত না হন, তাহলে আপনাকে কি বলতে হবে, উল্টাটা বলতে হবে যে পজিটিভ ইনফ্লুয়েন্স কি করতেছে। ওকে, আতিয়া চৌধুরী বলেছেন পক্ষে, বলেন তো।
হ্যালো। জি বলেন, পক্ষে কি হ্যাঁ। নেগেটিভ ইনফ্লুয়েন্স করতেছে আমাদের কালচারে? ভাইয়া আসলে আমি এটার জন্য না, তার আগেরটার জন্য আচ্ছা দিয়েছিলাম পক্ষে, কিন্তু হচ্ছে আমি এটার কথা বলতে গেলে আমি এটা বিপক্ষে বলতে চাই, মানে আচ্ছা, বিপক্ষে না, ঠিক পার্শিয়ালি বলতে চাই। জি বলেন, কারণ আসলে বলেন। ফেসবুকটা আমরা হচ্ছে যে যেভাবে ইউজ করতে চাই ঠিক সেটা মানে আমাদের সেভাবেই ইউজ না, মানে আমাদের ফেসবুক হচ্ছে আমাদের কালচারের উপর ইমপ্যাক্ট ফেলতেছে, সেটা বলতেছি। হ্যাঁ, মানে ভাই ওটাই বলছি, কারণ আমরা জানি যে ফেসবুকে আমরা যখন যেটা সার্চ করি বা সেই জিনিসটাই আমাদের কাছে শো করে, অ্যাজ এ মানে হ্যাঁ অ্যালগরিদম যেটা শো করে আর সেটাই কি। আসতে থাকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, অ্যালগরিদম শো করে। এখন আমি যদি সবসময় পজিটিভ জিনিসটা সার্চ করি, লাইক আমি যদি এখান থেকে এডুকেশনটা জানতে চাই, বা আমি ধরেন আমাদের মানে যত পার্সপেক্টিভ আছে এই সম্পর্কে ভালো ভালো জি পজিটিভ জিনিস নিতে চাই, তাহলে আমরা ওখান থেকে পজিটিভ জি কিছু পাবো। জি কিন্তু আমরা যদি আমাদের মনে হয় যে না এখান থেকে আমি একটু খারাপ কিছু দেখি বা ইয়া জি করি, জি বা সারাদিন গেমস একটা ইয়া সার্চ করি, তো ফেসবুক আমাকে সেই জিনিসটাই আমার সামনে সবসময় শো করবে। জি এটা একভাবে হচ্ছে শুধু যে কালচার না, মানসিক যেটা মেন্টাল হেলথের উপর অনেকটাই প্রভাব ফেলে। জি এখন এটা অনেকটাই ডিপেন্ড করছে যে এটা আসলে আপনি কিভাবে ইউজ করছেন ফেসবুককে। এটাকে জি আপনি পজিটিভলি ইউজ করলে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, আর আপনি যদি এটাকে নেগেটিভলি নিতে চান তাহলে এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। ঠিক, দ্যাটস থ্যাংক ইউ অল। সো মাচ। জি থ্যাংক ইউ সো মাচ। আরেকজন কমেন্ট করেছে, জি একজন বলেছেন, ওকে থ্যাংক ইউ সো মাচ। খান সাহেব যে টপিকটা বলেছেন এটা আসলে আমাদের মানে ইয়াদের জন্য মানে জব সেক্টর যারা আছেন, কিন্তু এক্সামে আসাটা এরকম আসলে কঠিন, কারণ যারা এক্সাম নিবে তাদের যদি ওই গুচ্ছ প্রক্রিয়া হয় তারা টেন্ডার পাবে না, ঠিক আছে? তো তারা যদি না পায় তাহলে তো তাদের তো ইনকামটাও কমবে, তাই না? সো তারা কি এটা দিবে আপনার মনে হয়? সো একমত দ্বিমত কি আছেন কেউ ফেসবুকের ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে? অভিজিৎ না, আছেন? যেহেতু কেউ জি বলেন বলেন বলেন। যেহেতু কেউ একমতে বলছে না, তাহলে সেহেতু আমি কিছু পয়েন্ট বলছি। জি বলেন। ভাইয়া, প্রথমত হলো আমরা সামাজিক ভাবে আমরা মানে আমাদের যে কালচার সেটা পরস্পরের সাথে সম্পর্ক, সহমর্মিতা, সেটা ভাইয়া ফেসবুকের মাধ্যমে কমে যাচ্ছে। কারণ আমরা এখানে আমাদের সবকিছু সামনাসামনি আমাদের মন কিংবা মনন সেটা শেয়ার না করে আমরা এটা এখন ফেসবুকে সেটা শেয়ার করছে। সেক্ষেত্রে পারস্পরিক যে যোগাযোগ, সেই যোগাযোগটা আমাদের যে কমে যাচ্ছে, যেটা আমাদের একটা সংস্কৃতির অংশ। দ্বিতীয়ত এটা ইউজ করতে করতে মানে এটার মাধ্যমে আমাদের অনেক সময় একঘেয়েমিতা চলে আসছে। জি আম, তারপরে ভাই এই দুটো পয়েন্টে আমি মূলত পয়েন্ট আউট করতে পারছি, যেহেতু জি কেউ পক্ষের আচ্ছা, ক্ষেত্রে। এখন দেখেন এই এই ব্যাপারটা হচ্ছে, এখন আপনি এটাকে বলতে পারেন যে নেগেটিভ এবং পজিটিভ। এখন আরেকটা জি কথা জি একটু জি ভাই, জি এই ক্ষেত্রে কি মানে যদি দুটো অপশন না থাকে সেক্ষেত্রে কি আমি দেখেন পার্শিয়াল করতে পার্শিয়ালির পারবো ব্যাপারটা আমি বলতেছি আপনাকে। দেখেন ফেসবুক নেগেটিভ ইনফ্লুয়েন্স করতেছে, এটার পজিটিভ এবং নেগেটিভ। আপনি যদি পার্শিয়াল বলেন তার মানে আপনার কাছে কিছু পজিটিভ আছে কিছু নেগেটিভ আছে, তাই তো? তো তখন হ্যাঁ আমাদের হ্যাঁ যে জিনিসটা করতে হবে, আমাদের কাছে কোন টপিকটা কোন লজিক গুলো বেশি, দেখা গেল যে আমার নোর সংখ্যাটা বেশি, ইএস এর সংখ্যাটা কম, সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে নোটা দিয়ে শুরু করব, নোতে থাকবো আমি। যেরকম কিভাবে নেগেটিভ ইনফ্লুয়েন্স করতেছে না, কারণ বর্তমানের যুগ হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ, এক নাম্বার পয়েন্ট। এটা হচ্ছে বর্তমান যুগ হচ্ছে গ্লোবালাইজেশন যুগ। সো সো সবাই সব দেশের কি করবে, সবাই একটা 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 কি হয়ে গেছে, একটা ভিলেজ হয়ে গেছে, পুরা পৃথিবীটা একটা ছোট গ্রামের মতো হয়ে গেছে। সো আমরা কি করব, একটা দেশ থেকে আরেকটা দেশের কালচার আমরা নিব। আমরা এখানে বসে থেকে পাকিস্তানের একটা গান আমরা শুনতেছি বা একটা আমেরিকান গান শুনতেছি, আমরা আমেরিকা থেকে বসেও রিসেন্টলি হচ্ছে একটা গান শুনতেছে। আপনি চাইলে এখানে কাঁচা বাদামের কথা বলতে পারবেন, যে একটা গান পুরা গ্লোবালাইজেশন বা গ্লোবালি অস্ট্রেলিয়া থেকে তারা শুনতেছে বা বিভিন্ন জায়গাতে শুনতেছে। সো এখন গ্লোবালাইজেশনের যুগে এটা আসলে পজিটিভটা নেওয়ার মতো আমাদেরকে সেন্স থাকতে হবে। এইভাবে আপনি একটা পয়েন্ট বলতে পারেন। পাশাপাশি আপনি বলতে পারেন যে আমাদের হচ্ছে কালচারও কিন্তু ডেভেলপ হচ্ছে। কিরকম কালচার ডেভেলপ হচ্ছে? একজন বাউল শিল্পী যে হচ্ছে আগে খেতে পারতো না বা তার ইনকাম সোর্স ছিল না, সে বর্তমানে এসে কি করতেছে, একটা ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করে সেটা মনিটাইজেশনের মাধ্যমে ডলার ইনকাম করতে পারছে। এবং তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে কিন্তু আরো অনেকেই
উদ্ভূত হয়েছে রিসেন্টলি। আপনি যদি বলেন যে এরকম অনেকে আছে, আপনি যদি নাম যদি উল্লেখ করে এক্সাম্পল দিতে চান সেক্ষেত্রে প্রবলেম নেই। সেক্ষেত্রে আমি বলবো যে অনিমেষ রয় আছে, যে হচ্ছে নাসেক নাসেক গান গেয়েছে। হ্যাঁ, সে সে কিন্তু বাউল গান গাইতো, ফেসবুকের মাধ্যমে কিন্তু এসেছে। সো এটা কিন্তু হাজংদের একটা যে প্রেজেন্টেশন এসেছে সেটা কিন্তু এসেছে। সো এখন আমি যখন ফেসবুকের কথা বলেছি, অনেকে বলতে পারেন যে কেমনে আসে, যে এক্সাম টেকার সে দেখা গেল যে কুক স্টুডিওর একটা গান শুনেছে হাজং। সো আর্গুমেন্টেটিভ রাইটিং এ এরকম একটা দিয়ে দিল যে ফেসবুককে আমাদের কালচার কি ডেভেলপ করতেছে নাকি ডেস্ট্রয় করতেছে। সো এরকম বলে আবার বলতে পারেন কি যে ফেসবুকের মাধ্যমে হচ্ছে অনেকেই কি করতেছে যে নেগেটিভ অনেক অ্যাডাল্ট অনেক ভিডিও আছে ফেসবুকে, যেগুলো হচ্ছে ফেসবুকের উচিত কন্ট্রোল করা। ঠিক আছে, অনেক অ্যাডাল্ট ভিডিও আছে যেগুলো হচ্ছে আমরা যখন ভিডিওতে দেখতে চাই তখন অ্যালগোরিদমে অটোমেটিক সাজেস্টেড ভিডিও থাকে। তো সাজেস্টেড ভিডিওতে অনেক সময় অ্যাডাল্ট ভিডিও চলে আসে। ঠিক আছে, সো এই ব্যাপারগুলোকে ফেসবুকের কন্ট্রোল করা উচিত। সো দেখেন এইটা হচ্ছে গিয়ে ছোট পোর্শন। তো তারপরে আপনি লাস্টে কনক্লুশন দিলেন যে ফেসবুক একটা গ্লোবালাইজেশনের মাধ্যমে, বা এখন গ্লোবালাইজেশন যুগ, সো একেবারে এটা নেগেটিভ ইনফ্লুয়েন্স করতেছে না। কিন্তু কিছু কিছু জায়গায় যে যেই আছে ওই জায়গাগুলোকে কন্ট্রোল করা উচিত। দ্যাটস ইট। ওকে, সো এইভাবে কিন্তু আপনি দিতে পারেন। এছাড়া আপনার কাছে আরো প্রশ্ন আসতে পারে, যেরকম ধরেন একটা বাচ্চার কথা বলা হলো যে একটা বাচ্চা ক্রাইম করেছে, যে তো এখানে কি প্যারেন্টসরা কি রেসপন্সিবল হবে কিনা, মানে প্যারেন্টস শুড নট বি রেসপন্সিবল অথবা শুড বি রেসপন্সিবল, কেন? এই ব্যাপারে যদি আপনি পক্ষে বিপক্ষে বলেন, দুই পক্ষেই আপনি প্রথমে, আমি আজকে যে আলোচনা করেছি সেখানে মূল বিষয় ছিল যে আপনার কাছে কয়টা লজিক আছে, আপনি পক্ষে কয়টা লজিক আছে আর বিপক্ষে কয়টা লজিক আছে। সো আপনার কাছে যদি বিপক্ষে বেশি লজিক থাকে, আপনার কাছে যদি পক্ষে, আজকে তো আমি একজন একজন করে ধরেছি যে আপনি পক্ষে বলেন আপনি বিপক্ষে বলেন, ব্যাপারটা এরকম না। আপনিই বিপক্ষ, আপনিই পক্ষ, মানে আপনার দ্বৈত রূপ। সো আপনার দ্বৈত রূপে কোন রূপটা স্ট্রং সেটা আপনাকে কিন্তু অবলম্বন করতে হবে। হ্যাঁ, পার্শিয়াল কথাটাও আপনি সুন্দর করে দিয়ে দিতে পারেন। সো এইভাবে কিন্তু আপনি আর্গুমেন্টেটিভ রাইটিং লিখবেন। দেখেন আর্গুমেন্টেটিভ রাইটিং এর যে মেইন তরিকাটা, মেইন ব্যাপারটা, সেই ব্যাপারটা বুঝলাম আমরা। তো মেইন ব্যাপারটা যদি আমরা মোটামুটি বুঝি তাহলে কিন্তু আমরা এই ব্যাপারগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো, যদি আমরা অ্যাপ্রোচটা বুঝি যে কি অ্যাপ্রোচে আমরা এই জিনিসটাকে পরীক্ষার খাতায় ইমপ্লিমেন্ট করব। এই পর্যন্ত আপনাদের কি কোনো প্রশ্ন আছে আর্গুমেন্টেটিভ রাইটিং এর ক্ষেত্রে? সো দেখেন আপনাদের কোনো প্রশ্ন নেই। দেখেন এইখানে হচ্ছে আমরা আর্গুমেন্টেটিভ রাইটিং কে 4টা অংশে ভাগ করব। ওকে, মোট 4টা অংশে ভাগ করব। কি কি 4টা অংশ থাকবে? এই যে আমি এখানে বলেছিলাম, এটা একটা পিডিএফ ফাইল, সো এখানে আপনারা করতে পারেন। 4টা অংশে ভাগ করব। প্রথম অংশ যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এরকম কিছু ইয়া থাকবে, যে ইন্ট্রো থাকবে। ওকে, কিছু ইন্ট্রো থাকবে। আমি একেবারে এক্সাম্পলে চলে যাই। এই যে এটা হচ্ছে একটা এক্সাম্পল। ওকে, যে বাচ্চাদের কম্পিউটার খেলা নিয়ে দুই পক্ষের মতামত তুলে দেবে। প্রথমে ইন্ট্রো দিবেন, ইন্ট্রো দিয়ে আপনার মতামত যেটা হচ্ছে আপনার মতামত, সেই মতামত দিবেন। মতামত দেওয়ার পরে দ্বিতীয় অংশতে আপনার নিজের পক্ষে আলোচনা করবেন। তৃতীয় অংশ কি আপনারই কথা বলবেন, কিন্তু ওই যে মতামত সেটার বিপক্ষে। এবং লাস্টে গিয়ে আপনি নিজের মতামত পুনরায় উপস্থাপন করে ফিনিশিং দিবেন। টু সামারাইজ, এরকম করে যদি আপনি শব্দ না লেখেন, টু বিগিন উইথ যদি না লেখেন, মানে অন দ্য আদার হ্যান্ড যদি না লেখেন, টু বিগিন উইথ যদি এরকম করে না লেখেন সুন্দর করে, তাহলে আমি বলবো যে আপনার মানে মার্কটা একটু কম আসবে। কেন? কারণ স্যার খুঁজে বের করতে হবে কোথায় আছে। সো আমি বলবো যে এই যে কি এই শব্দগুলো আছে, এই শব্দগুলোকে যদি পারেন আপনি হচ্ছে নীলকালি দিয়ে লেখেন। টু বিগিন উইথ নীলকালি, অন দ্য আদার হ্যান্ড নীলকালি, এবং টু সামারাইজ নীলকালি। এবং আপনারা অনেকেই কথা বলার সময় এক্সাম্পল দিয়েছেন, যেরকম অভিজিৎ, মহিউদ্দিন আলমগীর খা সাহেব, তারা হচ্ছে এক্সাম্পল দিয়েছেন। শারমিন শিমু, তারা হচ্ছে এক্সাম্পল দিয়েছেন। আরো যারা যারা কথা বলেছেন, আরিফুল, নোমান, তারা কথা বলেছেন, তারা এক্সাম্পল দিয়েছেন। সো আপনি যখন এটা লিখবেন তখন কি করতে হবে, একটা এক্সাম্পল দিয়ে যাবেন। ফর এক্সাম্পল, এরকম করে একটা এক্সাম্পল দিয়ে দিলে আপনার জন্য এটা পজিটিভ। কারণ আপনাকে অনেক সময় বলে দিবে যে যদি কোথাও রিলেভেন্ট হয় তাহলে আপনাকে কি করার জন্য, একটু এক্সাম্পল দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কথা। সো এরকম আমি যে জিনিসটা হচ্ছে যে 100টা প্র্যাকটিস দিব রবিবারে। তার পয়েন্ট করে কি দেওয়া যাবে? পয়েন্ট করে আপনি দিতে পারবেন যদি আপনি প্যারার ভিতরে যান। মানে ধরেন টু বিগিন উইথ এখানে কথা বললেন, এইখানে এসে ধরেন 2টা পয়েন্ট দিলেন এরকম করে, বা 3টা পয়েন্ট দিলেন, কোনো প্রবলেম নেই।
ঠিক আছে? বাট ওই ব্যাপারগুলো প্যারা দিতে হবে, প্যারার ভিতরে পয়েন্ট আসতে পারে, বাট পয়েন্ট প্যারা হিসেবে আসবে না। ঠিক আছে? সো অনেক আমি যেই পিডিএফ দিব সেখানে হচ্ছে অনেক প্র্যাকটিস পাবেন। প্র্যাকটিস গুলো যদি একটু পড়েন তাহলে আপনার একেবারে ফুল প্রিপারেশন হয়ে যাবে। আর একটা জিনিস বিশ্বাস করবেন যে আর্গুমেন্টেটিভ রাইটিং কখনো আপনি কমন পাবেন না, কাছাকাছি পেতে পারেন, ওই ধরনের হতে পারে, ওই ধাঁচের হতে পারে, কিন্তু কমন পাওয়াটা কঠিন। এখানে ডিপেন্ড করবে, এখানে এক্সাম টেকার আপনার কি জাজ করবে, আপনার যুক্তিবাদী মনকে জাজ করবে, আপনার মন কতটুকু যুক্তি। আপনারা অনেকেই এখানে অ্যান্সার করেছেন, সো দেখেন অনেকের অ্যান্সার আপনারা নিজেরাই পছন্দ করেছেন, আমি নিজে পছন্দ করেছি। ঠিক আছে? সো এই অ্যান্সার গুলো একেবারে অন পয়েন্ট টাইপের ছিল, যে অনেক সুন্দর করে মনে হচ্ছে যে তারা পড়াশোনা করে এসেছে, স্টাডি করে এসেছে, মুখস্থ করে এসেছে। তাদেরকে আপনি জিজ্ঞেস করুন, ভাই আপনি কোন বই পড়েছেন? তো আমি যদি জিজ্ঞেস করি যে আপনারা যারা প্রশ্ন অ্যান্সার করেছেন, আমি একটু নামগুলো বলতে চাই, যেরকম হচ্ছে আতিয়া চৌধুরী, শারিয়া নসীন, তারপরে খা সাহেব, আতিয়া চৌধুরী, শারমিন শিমু, শুভ, এরকম অনেকে আছেন, নাজমুস সাকিব। তারা কি এইগুলো কি পড়ে এসেছেন? মহিউদ্দিন আলমগীর, তো তারা কি পড়ে এসেছেন? তারা কিন্তু এই ব্যাপারগুলো পড়ে আসেন নাই। তারা কিন্তু এই ব্যাপারগুলো ইনস্ট্যান্ট তাদের মাথায় এসেছে এবং তারা কিন্তু এই অ্যান্সার গুলোকে সুন্দর করে উপস্থাপন করে ফেলেছেন। সো আপনি যখন এই ব্যাপারগুলো একটু দেখবেন, আপনার ব্রেইন তখন যুক্তিবাদী চিন্তা করবে। আমরা বেশিরভাগ সময় ফেসবুকে যখন কোনো একটা নিয়ে ঝগড়াঝাটি করি, কোনো একটা সাম্প্রদায়িক ইস্যু নিয়ে ঝগড়াঝাটি করি, যে কোনো কিছু নিয়ে ঝগড়াঝাটি করি, তখন আমরা কি করি? আমাদের পক্ষেই কথা বলি। যখন আমি চাকরির বয়স বৃদ্ধি চাই, তখন আমি আমার পক্ষেই কথা বলি। যখন আমি চাকরির বয়স বৃদ্ধি চাই না, তখন আমি আমার পক্ষে কথা বলি। কিন্তু দুই পক্ষেই কিন্তু যুক্তি আছে। ওকে, সো দুই পক্ষেই আপনাকে যুক্তি দিতে হবে, কিন্তু কনক্লুশনে গিয়ে আপনার কথাই বলবেন। হ্যাঁ, এখন যদি বলেন যে পার্শিয়ালি কথা বলতে পারবো কিনা, যে দুইটা কথা বলেছে পরস্পর একটু অন্যরকম, সো আমি একটু পার্শিয়ালি কথা বলতে চাই, পারবেন? সো সেই সমস্ত ব্যাপারগুলো আপনারা কিভাবে উপস্থাপন করবেন, কিভাবে লিখবেন, এই ব্যাপারে আমি একটা স্পেশাল একটা পিডিএফ ফাইল রেডি করেছি, সেটা আমি গ্রুপে আপলোড করে দেবো। আপনারা গ্রুপ থেকে সেটা কালেক্ট করে নেবেন এবং সেখানে 100টির মতো 100+ আর্গুমেন্টেটিভ রাইটিং আছে। উদাহরণসহ যদি বলি 100+, এমনি যদি বলি 100। তো এইগুলো আপনি কি করবেন? মুখস্থ করার দরকার নেই, জাস্ট হচ্ছে আপনি একটু রিডিং পড়বেন, দেখবেন যে ওদের লেখার প্রেজেন্টেশন কি। আমরা তো সবসময় বলি যে 4 ধাপে আর্গুমেন্টেটিভ রাইটিং লিখতে হয়। আমি সবসময় বলে এসেছি, যখন আর্গুমেন্টেটিভ রাইটিং নিয়ে তেমন একটা আলোচনা হয়নি, একেবারে সাম্প্রতিক সময়ে যখন বাংলাদেশ ব্যাংক এডিতে আর্গুমেন্টেটিভ রাইটিং আসলো, তারপরেই মূলত আলোচনাটা হয়েছিল। আর তার পরপরই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, একটা পিডিএফ ফাইল দিয়েছিলাম আর্গুমেন্টেটিভ রাইটিংয়ের। তো তারপরে একটা ব্যাপার হয়ে গেছে যে আর্গুমেন্টেটিভ রাইটিং হচ্ছে 4 ধাপে, এরকম আমি আশেপাশে যতটুকু দেখেছি যে 4 ধাপেই বলতেছে সবাই। অ্যাকচুয়ালি হ্যাঁ, 4 ধাপে আপনি লিখতে পারেন, এটা হচ্ছে শর্টকাট সহজে। বাট একটা জিনিস দেখা গেল যে একটু অন্যরকম, আপনাকে আরও একটা প্যারা দিতে হলো। সেক্ষেত্রে কিভাবে দিতে হয় আমি পিডিএফ ফাইলে কিন্তু সুন্দর করে উপস্থাপন করেছি। সো প্রথমে যে জিনিসটা ছিল, আর্গুমেন্টেটিভ রাইটিংয়ের ক্ষেত্রে আমরা পাবলিক স্পেসে পেয়েছি কিছু মুখস্থ কথাবার্তা, সেগুলো দিয়ে আর্গুমেন্টেটিভ রাইটিং লিখতে হয়। বাট পরবর্তীতে গিয়ে কিন্তু আমি যখন একটা কথা বলেছিলাম যে আর্গুমেন্টেটিভ রাইটিং কিন্তু এইভাবে বলার মানে এইভাবে মুখস্থ করে তো সবাই লিখবে, তো সবাই যখন মুখস্থ করে লিখবে সেক্ষেত্রে আমি কতটুকু মার্ক পেতে পারি, অ্যাভারেজ একটা মার্ক পেতে পারি। তাহলে আমি ভালো মার্ক পাওয়ার জন্য আমাকে কীভাবে লিখতে হবে, তখন যে টেকনিকটার কথা বলেছি সেই টেকনিকটা অবশ্যই আছে। বাট ফ্যাক্টরটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় আপনাকে হয়তো বা পার্শিয়াল কথাবার্তা বলতে হতে পারে, যে আপনি কোনো পক্ষে যেতে পারছেন না, একটা ওপিনিয়ন দিতে পারেন। একটা ওপিনিয়ন আপনাকে বলেছে ওপিনিয়ন দেওয়ার জন্য, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন। যখন আপনাকে বলতেছে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, তখন আপনি এগ্রি বা ডিসএগ্রি দুইটার মাঝামাঝি কিন্তু দাঁড়িয়ে যেতে পারেন, যে আপনি এগ্রি হলেন না ডিসএগ্রি হলেন না, আপনার মতামতটা দিলেন। আর কিছু কিছু জায়গায় বলে আপনাকে এগ্রি নাকি ডিসএগ্রি, সেক্ষেত্রেও আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি এগ্রি, বাট এটার বিপক্ষেও এই দুইটা কথা আছে। তো এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার কনসেপ্টগুলো বোঝার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে যে কিছু রিয়েল প্রশ্ন অ্যানালাইসিস করা। তো এইরকম আর্গুমেন্টেটিভ রাইটিংয়ের ক্ষেত্রে রিয়েল প্রশ্ন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এটা তো আইএলটিএসের রিলেটেড বেশি, যে আইএলটিএসের জন্য সবসময় দেখা যায় যে আর্গুমেন্টেটিভ রাইটিং নিয়ে অনেক সময় প্রশ্ন চলে আসে। সেক্ষেত্রে আমি আইএলটিএস থেকেই কিছু সোর্স থেকে আমি এই প্রশ্নগুলোকে কালেক্ট করেছি, আপনারা প্লিজ এগুলো দেখে নেবেন। আর আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে শুভরাত্রি।